আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ আওয়াজ? হ্যাঁ স্যার। ঠিক আছে, দেখো আজকে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনটা একটুখানি শিখবো, তারপরে কাইনেমেটিক্সের পোর্শনে এন্টার করব। তো প্রথমে ডিফারেন্সিয়েশন যেটা আমরা অলরেডি করে এসেছি, যে ডিওয়াই বাই ডিএক্স করি, তার একটা রিপ্রেজেন্টেশন গ্রাফিক্যালি তার মিনিংটাকে বোঝো, তার মানেটা কী হয়। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো মনে করো যে এরকম একটা স্ট্রেট লাইন আছে তোমার কাছে, ঠিক আছে? এক্স আর ওয়াইয়ের একটা গ্রাফ পেয়েছো, এই স্ট্রেট লাইনটা। এখন যদি আমি এইখান থেকে এই পয়েন্টটা, এই দুটো পয়েন্টকে অবজার্ভ করি, তাহলে এই যে পয়েন্টটা, এই দুটো পয়েন্ট, তার এই যে হাইটটা, সেই হাইটটাকে আমি বলতে পারি যে এই যে হাইটটা হবে দ্যাট ইজ ইকুয়ালস টু ডি ওয়াই, ছোট্ট একটা ওয়াইয়ের অংশ, তাই না? ওয়াই অ্যাক্সিসের অ্যালং ছোট্ট অংশ, আমি সেটাকে বলছি ডেল্টা ওয়াই, ঠিক আছে? ডেল্টা ওয়াই। আর এই হরাইজন্টালটাকে আমি বলতে পারি ডেল্টা এক্স, হ্যাঁ কি না বলো? পারি তো? এবারে এই যে ডেল্টা এক্স এর সাথে এই লাইনটা এখানে থিটা অ্যাঙ্গেল করে আছে, যদি করে থাকে তাহলে আমি বলতে পারি যে এর জন্য যে ট্যান থিটা হবে দ্যাট উইল বি ইকুয়াল টু ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, তাই তো? হ্যাঁ, এটাই হবে ট্যান থিটা মানে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। এবারে যদি ইফ ডেল্টা ওয়াই অ্যান্ড ডেল্টা এক্স আর ভেরি স্মল, যদি এরা খুব ছোট হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে ট্যান থিটা ইকুয়াল টু, খুব ছোট হলে ডেল্টাকে তুমি ডি দিয়ে লিখবে, ডি ওয়াই বাই ডিএক্স। এর মানে হলো যে যখনই আমরা কোনো একটা ফাংশানের ডি ওয়াই বাই ডিএক্স বার করি, তার মানে হলো বেসিক্যালি সেই ফাংশানটার জন্য যে গ্রাফটা তৈরি হয়, সেই গ্রাফটার স্লোপকে আমরা দেখছি। স্লোপ কেন বলছি? দেখো, তোমরা অলরেডি পড়ে এসেছো যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এর মানে এই টাইপের একটা গ্রাফ তৈরি হয়, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই, এইরকম গ্রাফ হবে, এটাকে বলা হয় ওয়াই ইন্টারসেপ্ট সি। আর এটা এই এক্সের সাথে যে অ্যাঙ্গেল করছে সেটাকে বলা হয় এম, মানে তার যে থিটা মানে ট্যান, তাকে বলা হয় এম, তাই না? যদি আমি ট্যান থিটা নিই সেটাকে বলা হয় এম। পড়েছো তো নাকি? এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন হয়েছে এতদিনে, তাই না? তো আমরা জানি যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তার গ্রাফটা এরকম হয়। আর সেই গ্রাফটা কী কী রিপ্রেজেন্ট করে আমাকে, তো এইখানে যখন আমরা ট্যান থিটা পাচ্ছি, তার মানে এই ট্যান থিটাটা হলো এই যে গ্রাফটা তার স্লোপ, তাই না? এই ট্যান থিটা হচ্ছে যে কি না, স্লোপ অফ ওয়াই এক্স গ্রাফ বা ওয়াই এক্স কার্ভ, যা খুশি তুমি বলতে পারো, স্লোপ অফ দি ওয়াই এক্স কার্ভ। বুঝতে পারলে? তো ম্যাথামেটিক্যালি বা গ্রাফিক্যালি ডিফারেন্সিয়েশন জিনিসটা আমাকে এইটা রিপ্রেজেন্ট করে যে সাপোজ আমাকে এটা বললো যে এটা এখন আমাকে বললো যে সাপোজ এরকম একটা কন্ডিশন যে ভিটি গ্রাফ দিল আমাকে, বা সাপোজ এক্স টি গ্রাফ দিল, সাপোজ এখানটাতে এক্স আর টি গ্রাফ দিল, পজিশন টাইম গ্রাফ, তার মধ্যে আমাকে এইরকম একটা গ্রাফ সে তৈরি করলো। তো যদি আমি পজিশনের, আমাকে টাইমের রেসপেক্টে, বুঝতে পারছো পজিশন চেঞ্জ হবে কখন, যখন টাইম চেঞ্জ হবে, তার মানে পজিশন আর টাইম তার মধ্যে একটা কিছু রিলেশনশিপ থাকবে, তাই না? তো যদি সেই রিলেশনশিপ কিছু একটা থাকে, পজিশন আর টাইম তার মধ্যে যদি কিছু একটা রিলেশনশিপ থাকে, তাহলে আমি বলতে পারি পজিশনটা টাইমের ওপর ডিপেন্ড করছে। অর্থাৎ এখানটাতে পজিশনটা কার ওপর ডিপেন্ড করে? টাইমের ওপর। তাহলে ভেরিয়েবলটাকে টাইমটা, তাই না? টাইম চেঞ্জ করলে পজিশন চেঞ্জ করবে, তাহলে কার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করবে? পজিশনের, টাইমের রেসপেক্টে। তাহলে আমি এখানটা কি লিখবো না, ডি এক্স বাই ডিটি। এই ডি এক্স বাই ডিটি এর মানে কি? এর মানে হচ্ছে যে স্লোপ অফ এক্স টি কার্ভ, তাই না? সেম ধরো তোমাকে আজকে এখানে এরকম দ্বারা বললো যে এইরকম একটা কার্ভ তোমাকে দিয়েছে, কার্ভটা এরকম দ্বারা না নিয়ে এরকম দিই না, এইরকম কার্ভ দিয়েছে। তো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে যখন স্লোপ বার করবো, কী করবো? যখন এই কার্ভ থাকবে লাইনটা, তখন কি করা হয়? এই পয়েন্টটা একটা ট্যানজেন্ট ড্র করা হয়। যখন কার্ভ থাকবে তখন যে পয়েন্টটা আমাকে বলছে সেই পয়েন্টটা একটা আমি ট্যানজেন্ট ড্র করবো এরকমভাবে, এই একটা ট্যানজেন্ট আমি ড্র করলাম। এখন এই যে ট্যানজেন্টটা, এটা হরাইজন্টালের সাথে এই থিটা অ্যাঙ্গেল করে আছে। তো সাপোজ এই যে পয়েন্টটা, সেই পয়েন্টটা হচ্ছে টি ইকুয়াল টু t1 সেকেন্ডে, তাই না? তো এটা কোনটা ছিল না, ভিআরটি কার্ভ ছিল, তাই না? যদি টি ইকুয়াল টু t1 সেকেন্ডে বা t1 টাইমে আমাকে বলে দেয় এটা, তাহলে যখন আমি এখানটাতে বার করব যে ডিভি বাই ডিটি অ্যাট
টি ইকুয়াল টু T1, এটা আমাকে কি দিচ্ছে? এটা আমাকে দিচ্ছে যে স্লোপ অফ VT কার্ভ অ্যাট T ইকুয়াল টু T1, বুঝতে পারলে? তার মানে স্যার তুমি যদি বলো যে T2 যদি আমি নিই, T2 সেটা সামথিং এরকম একটা কিছু সামহার আসবে, তাই না? T2টা এখানে কোথাও আসবে, তাহলে এখানে কি স্লোপ চেঞ্জ হবে? হ্যাঁ, অবভিয়াসলি চেঞ্জ হবে। তুমি দেখো না এখানে স্লোপ কীরকম হবে, এরকম তো, তাই না? এর থিটাটাকে তুমি নোটিস করো, বেড়ে গেছে, তাই না? এখানে যা থিটা, এখানে থিটা তার থেকে বেশি হয়ে যাবে, তাই না? তো এই ধরনের যখন কার্ভ নেচারের একটা গ্রাফ দেওয়া থাকবে তোমাকে, তার মানে সেখানটাতে প্রত্যেকটা পয়েন্টে তার থিটা বা স্লোপ চেঞ্জ করছে, অর্থাৎ সেই পার্টিকুলার পয়েন্টে তুমি তার যে ডিফারেন্সিয়েশনটা বার করবে, আমরা যে করতাম না, যে কালকে দেখলাম যে সাপোজ x ইকুয়াল টু 4t + 3t স্কোয়ার, আমি তোমাকে বলছিলাম t ইকুয়াল টু 1 সেকেন্ডে বার করো যে কত হবে dv/dt, তাই না? মানে dx/dt। তো ওখানটাতে আমরা কি বার করছিলাম? আমরা একটা গ্রাফ পাচ্ছিলাম যার t ইকুয়াল টু 1 সেকেন্ডে তার স্লোপ কত, আমরা সেটাকে বার করছিলাম, বুঝতে পারলে? স্লোপ মানে কি tan থিটার ভ্যালু বার করছিলাম, বুঝতে পারলে কি পারলে না? ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? চলো লিখে নাও। শান্তনু বুঝতে পারলে? হ্যাঁ, ওই শান্তনু বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বলতে কি হয় তোমার? ঝটপট লিখে নাও। অপুষ্টি রুগীর মতো চুপচাপ বসে থাকবে না, 2 সেকেন্ডে পুষ্টি দিয়ে দেবো, কথা উনি আপনি আপ বেরিয়ে যাবে, বুঝতে পারলে? ন্যাকার মতো চুপচাপ বসে থাকবে না ক্লাসের মধ্যে, কোয়েশ্চেন জিজ্ঞেস করলে রেসপন্স করবে। লিখে নাও ঝটপট। স্টুডেন্ট কথা বলবে, রেসপন্স করবে না, মুরগির মতো। সে পোলট্রি মুরগিগুলো দেখেছো, একটা জায়গায় চুপচাপ বসে থাকে, দিয়ে বার্ড ফ্লু হয়ে সবাই শেষ হয়ে যায়, সেরকম অবস্থা হয়ে গেছে। জিজ্ঞেস করছি, চুপচাপ বসে আছো। লিখে নাও ঝটপট। হয়ে গেলে বলবে। আচ্ছা, এই গ্রাফটার যদি আমি dx/dt করি, সেটা কি সবসময় প্রত্যেকটা পয়েন্টে চেঞ্জ করবে? এই গ্রাফটার জন্য চেঞ্জ করবে না, সবসময় তার স্লোপটা কিন্তু কনস্ট্যান্ট, বুঝতে পারলে? তো যখনই এরকম তার স্ট্রেট লাইন গ্রাফ দেখবে না, তার জন্য স্লোপ কখনো চেঞ্জ করে না, কিন্তু যখনই কার্ভ চলে আসবে তখনই স্লোপ চেঞ্জ করতে শুরু করে দেয়। তো ডিফারেন্সিয়েশন যেটা আমরা করি, তার মানে বেসিক্যালি আমরা একটা কার্ভের যদি গ্রাফের রেসপেক্টে ডিফারেন্সিয়েশনকে অবজার্ভ করি, তার মানে সেই গ্রাফের ডিফারেন্সিয়েশন করছি, মানে সেই পয়েন্টে আমরা তার স্লোপ বার করছি, বুঝতে পারলে? ডিফারেন্সিয়েশন করা মানে। লিখে ফেলো ঝটপট। ঠিক আছে, চলো। ঠিক আছে, দাঁড়িয়ে আছে। করুণ অসহায়ভাবে বলছো না, না দাঁড়িয়ে পারা যায় বলো? যেমন স্যার একটুখানি দাঁড়িয়ে যান, এই তো একটুখানি জীবনটা বেঁচে আছে। হলো? চলো এবারে তাহলে কোয়েশ্চেন লেখো, যদি এটা বুঝে গিয়ে থাকো। কোয়েশ্চেনটা লেখো যে if x equal to 3t square plus 4t, then find out angle made by the point with x axis বা with t axis, angle made by the
এক সেকেন্ড দাঁড়াও, অ্যাঙ্গেল মেড বাই দি কার্ভ লিখে নাও এখানটাতে, অ্যাঙ্গেল মেড বাই দি কার্ভ with t at t equal to 2 সেকেন্ড। বার করো। t equal to 2 সেকেন্ডে এই যে ইকুয়েশনের জন্য যে কার্ভটাকে আমরা পাবো সেটা t অ্যাক্সিস তার সাথে কত কোণ করে থাকবে, মানে থিটার ভ্যালু জিজ্ঞেস করেছি তোমাকে। সিম্পল কনসেপ্ট, টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব, তার মানে কি ট্যান থিটা, থিটা কত হবে ট্যান ইনভার্স ওইটা, টি এর জায়গাতে কি মান পুট করব, ডিফারেন্সিয়েশন করার পরে 2, বাস করে ফেলো। স্টার্ট হয়ে যাও। x ইকুয়াল টু 3t স্কোয়ার প্লাস 4t dx বাই dt, এর মানে tan থিটা। চলো dx বাই dt মানে এটা কি হবে বলো, কত আসবে? 3t নাকি 6t, কত আসবে? 60। চলো এখানে কি আসবে, 4 নাকি 4t? চলো দেখছি, এখানে কি আসবে 4, তাই না, প্লাস 4, এটা কি আসছে dx বাই dt, তাই না? আমাকে কি বার করতে হবে না dx বাই dt অ্যাট t ইকুয়াল টু কত না 2 সেকেন্ড। তাহলে এখানটা পুট করো, 6 ইন্টু 2 প্লাস 4, তার মানে কত হবে 16, তাই না? এত আসবে। চলো এর মানে কি, এর মানে হচ্ছে কত tan থিটা, তাই না? dx বাই dt মানে tan থিটা অ্যাট t ইকুয়াল টু 2 সেকেন্ড। তাহলে এর মানে কত, এর মানে হচ্ছে যে tan থিটা। সো থিটা কত চলে আসবে, tan ইনভার্স 16, হয়ে গেল আনসার। সিমরানে কি করেছো, আনসার বেরোলো তোমার? চলো লিখে ফেলো, আমরা অ্যাঙ্গেল বার করতে পারলাম, করে ফেলো। সবাই বুঝতে পারলে? মলি, শান্তনু বুঝতে পেরেছো? ঠিক আছে। কোনটা? এটা তুমি আগের দিনকে ছিলে? আচ্ছা, ওই জন্য বুঝতে পারছো না। এর ডিফারেন্সিয়েশন করতে হয়, বুঝতে পারলে? এটার মানে কি, এটার মানে হচ্ছে তোমার ভেঙে দেবে এটাকে, তাহলে ভেঙে দিলে কি হবে dx বাই dt যখন তুমি করবে তার মানে ভেঙে যাবে, তাহলে এটা তুমি লিখবে কত d dt অফ 3t স্কোয়ার প্লাস d dt অফ 4t। আচ্ছা, এবারে 3টা কনস্ট্যান্ট বাইরে এলো, ইন্টু d dt অফ t স্কোয়ার, তার মানে কত হয় 2 ইন্টু t টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে 1, প্লাস এখানে কত আসবে 4টা বাইরে এলো, তাহলে কি আসবে d dt অফ t কত আসবে 1, তাহলে 4, তাহলে কত আসছে এটা 6t প্লাস 4। বুঝতে পারলে? হ্যাঁ, কনস্ট্যান্ট ইন্টু n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। চলো লিখে ফেলো, সবার কমপ্লিট। চলো দাঁড়িয়ে আছি তো, তুমি বলো। দাঁড়িয়ে আছি এখন। চলো হয়ে গেছে তোমার? সুশান্ত হয়েছে? চলো আচ্ছা, এবার আমরা চলে আসছি ডিফারেন্সিয়েশনের এই পার্টটাকে, তো আমি বুঝে গেলাম। আচ্ছা, এবারে কোয়েশ্চেনে চলে আসি। চলো, যেগুলো আমরা আগের দিনকে করছিলাম সেটাকে আবার কন্টিনিউ করি। আমার ডিফারেন্সিয়েশনের এই পার্টটা বলা বাকি ছিল, আর যেটা হয়ে গেল। এবারে আমরা চলে আসছি, আগের দিনকে কতটা করেছিলাম আমরা লাস্ট? এইটা হয়ে গেছিলো, এই প্রবলেমটা 21 নাম্বার কোয়েশ্চেন করিয়েছিলাম, হয়েছিল এটা? চলো, তো আজকে আমরা চলে আসছি ভেলোসিটি। দেখো, আমরা স্পিড পড়ে নিয়েছি, স্পিড আমাদের রেডি হয়ে গেছে। স্পিড মানে কি ছিল না, স্পিড একটা স্কেলার কোয়ান্টিটি,
যার মানে ছিল ডিস্টেন্স বাই টাইম নাকি ডিসপ্লেসমেন্ট বাই টাইম? কি ছিল? ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ঠিক করে বলো, স্পিড মানে কি ছিল? ডিস্টেন্স বাই টাইম, তাই না? স্কেলার কোয়ান্টিটি তো, তাহলে স্কেলার বাই টাইম হবে না, ডিসপ্লেসমেন্ট তো ভেক্টর, ভেক্টর বাই টাইম হয়ে গেল। ডিসপ্লেসমেন্ট বাই টাইম মানে হয় ভেলোসিটি, বুঝতে পারলে? যখন তুমি বলবে যে না না আমি স্পিড বলছি, স্পিড মানে কি না ডিস্টেন্স বাই টাইম স্কেলার কোয়ান্টিটি। ভেলোসিটি কি? রেট অফ চেঞ্জ ইন পজিশন অর রেট অফ চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট উইথ টাইম, বুঝতে পারলে? পজিশনের চেঞ্জ হচ্ছে তার মানে কি, দেখো এরকমভাবে ভাবো না, তাহলেই বুঝতে পারবে। চলো স্টার্ট হয়ে যাও। একটা কোনো পার্টিকেল এখানে ছিল, এটার পজিশন ভেক্টর r1। এই পার্টিকেলটা মুভ করতে শুরু করেছে এবং মুভ করে এখন সেই পার্টিকেলটা এখানে চলে এলো, ঠিক আছে? এটা ছিল এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে r2 ভেক্টর, পজিশন ভেক্টর। এর ডিসপ্লেসমেন্ট কত হলো এইখান থেকে এই অবধি? ডিসপ্লেসমেন্ট ডেল্টা আর, আমরা জানি যে ডেল্টা আর ভেক্টর তার মানে কত হয় বলো? ডেল্টা আর মানে r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। ডেল্টা ডিসপ্লেসমেন্ট ভেক্টর বার করা অলরেডি আমরা দেখে নিয়েছি, তাই না? এখন আমাকে কি বলছে যে রেট অফ চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট, তার মানে ভেলোসিটিকে যদি আমি বলি, সেটাকে আমি বলতে পারি যে ভেলোসিটি ভি ভেক্টর। দেখো স্পিডে কিন্তু শুধু ভি লিখতাম, ভেক্টর কিন্তু হতো না, এখন ভি ভেক্টর লিখছি কারণ ভেলোসিটি ভেক্টর কোয়ান্টিটি। এর মানে কি হবে? ডেল্টা আর বাই ডেল্টা টি, তাই না? এখন যদি এই টাইমটা টেন্স টু 0 হয়, লিমিট টেন্স টু 0, তাহলে এটা কি লিখবো? ডি আর বাই ডিটি, তাই না? এই আরটা কি ডিস্টেন্স নাকি ডিসপ্লেসমেন্ট বলো? কি বলো বলো? ডিসপ্লেসমেন্ট, বুঝতে পারলে? এই হলো জিনিস। আচ্ছা দেখো এটাকে আমি তো এরকমও লিখতে পারি, ডেল্টা আর ভেক্টর তার মানে কি r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর ডিভাইডেড বাই ডেল্টা টি ডিভাইডেড বাই ডেল্টা টি। লেখা যায় তো এরকমভাবে নাকি? যায় কি যায় না বলো? যায়। আচ্ছা এবার এইটাকে আমি লিখতে পারি ডেল্টা r2 বাই ডেল্টা টি, তার মানে কি v2, আর ডেল্টা r1 বাই ডেল্টা টি মানে কি v1, তাই না? তাহলে আমি বলতে পারি এখানটাতে যে যদি এখানে এর ভেলোসিটি ভেক্টর v1 হয়ে থাকে আর এখানে এর ভেলোসিটি ভেক্টর v2 হয়ে গিয়ে থাকে, তাহলে আমি বলতে পারি যে এর মধ্যে যে তোমার ভেলোসিটি ভেক্টর পাবো সেটাকে আমি বলতে পারি মানে চেঞ্জ ইন ভেলোসিটি ভেক্টর দ্যাট উইল বি ইকুয়াল টু কত হবে না v2 ভেক্টর মাইনাস v1 ভেক্টর, বুঝতে পারলে? আচ্ছা এখানে যে মাইনাসটা আছে সেটা কি 1 মাইনাস 2 মাইনাস 1 1 লিখবো নাকি 2 আর 1 এর মধ্যে অ্যাঙ্গেল দেখে রেজাল্টেন্ট বার করব? কোনটা করব বলো বলো? রেজাল্টেন্ট হবে। হ্যাঁ কারণ ভেক্টর কোয়ান্টিটি, তাই না? এখানে আমাকে অ্যাঙ্গেল দেখতে হবে। ডিস্টেন্সের ক্ষেত্রে আমি 2 মাইনাস 1 লিখতে পারতাম 1, কিন্তু এখানে আমাকে লিখতে, আমি এখানে ধরো বলে কেউ 3 মাইনাস 4 4 লিখতে পারবো না, মানে 3 মাইনাস 4 মাইনাস 1 লিখতে পারবো না, আমাকে বলতে হবে 3 আর 4 এর মধ্যে অ্যাঙ্গেল কত, রেজাল্টেন্ট বার করতে হবে, বুঝতে পারলে? কারণ ভেক্টর কোয়ান্টিটি। জিনিসটা বুঝতে পারলে কি বললাম? চলো এটা এখন লেখ। তুমি ডিসপ্লেসমেন্ট ভেক্টর বুঝতে পেরেছিলে যখন পড়িয়েছিলাম? ব্যাস তাই তো করা হয়েছে এখানটাতে। এই যে r1 প্লাস, ও দেখো r1 প্লাস ডেল্টা আর, r1 ভেক্টর প্লাস ডেল্টা আর ইকুয়াল টু আমি লিখতে পারি r2 ভেক্টর ট্রায়াঙ্গেল ল, তাই না? সো এখান থেকে আমি বলতে পারি ডেল্টা আর ভেক্টর কত হবে? r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর, হয়ে গেল, সেটাকেই লেখা হয়েছে, বুঝতে পারলে? ডিসপ্লেসমেন্ট কত হলো, ঠিক আছে? চলো পরে লিখবে, এখন যে জিনিসগুলো দেখে নাও। তারপর কি হচ্ছে? ইট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি তার মানে হলো যে ডিরেকশন অ্যালং দি চেঞ্জ ইন পজিশন অথবা ডিসপ্লেসমেন্ট। তার মানে ভেলোসিটি তার ডিরেকশন কোন দিকে হবে? যেই দিকে তার পজিশন চেঞ্জ করছে সেই দিকে, তাই না? বা যেই দিকে তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেই দিকেই তার ডিরেকশন হবে, বুঝতে পারলে? অর্থাৎ যদি তুমি কারোর জন্য ডিসপ্লেসমেন্ট আই ক্যাপ পাও, তার ভেলোসিটি কোন দিকে হবে? অ্যালং আই ক্যাপ। যদি জে ক্যাপ পাও, অ্যালং জে ক্যাপ, বুঝতে পারলে? তো ডিরেকশন সেই দিকেই হবে যেই দিকে তার পজিশন চেঞ্জ হলো বা যেদিকে তার ডিসপ্লেসমেন্ট হলো। স্পিডের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ব্যাপার ছিল না, ডিরেকশনের কথাই আসতো না সেখানটাতে, কারণ ওটা স্কেলার কোয়ান্টিটি ছিল, বুঝতে পারলে? এখানে ডিরেকশনকে ইনক্লুড করতে হবে কারণ এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। চলো এটা পজিটিভ হতে পারে,
নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে। কেন? ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর হতে পারে পজিটিভ, নেগেটিভ বা জিরো, তাই না? আচ্ছা, যদি এই ভেলোসিটি জিরো হয়, আমি কি বলতে পারি যে বস্তু রেস্টে আছে? বলো, যদি ভেলোসিটি জিরো হয়। আর কেউ? যদি ভেলোসিটি জিরো হয় তাহলে কি আমি বলতে পারি যে বস্তু রেস্টে আছে? হ্যাঁ, বলতে পারি। বাকিরা? তাহলে এখানে কি হবে? ভেলোসিটি তো ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তো ডিসপ্লেসমেন্ট যদি জিরো হয় তাহলে ভেলোসিটিটাও তো জিরোই হবে। তো ডিসপ্লেসমেন্ট জিরো মানে কি রেস্টে থাকা? ও না না না, ওটা তো স্পিড ছিল। তাহলে রেস্টে থাকতে পারে, motion হ্যাঁ, থাকতে পারে। মানে ভেলোসিটি জিরো মানে দ্য বডি মে বি ইন রেস্ট অর মে বি ইন মোশন। স্পিড জিরো মানে তুমি বলতে পারো যে হ্যাঁ কনফার্ম একদম সেটা Rest এ আছে। রেস্টে আছে, বুঝতে পারলে? এটাকে এখন লিখো না, এটাকে আমি পরে আবার লেখাবো। এই পার্টটা লেখার কোনো দরকার নেই, এটা লিখবে না। এটা যখন ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি বোঝাও তখন আবার আমাকে লেখাতে হবে, জাস্ট এটা বোঝানোর জন্য এখন লেখালাম, ঠিক আছে? তখন আরও ভালো করে জিনিসটা লিখে দেবো, এখন ওটা লেখার দরকার নেই। তো যদি স্পিড বলে জিরো তাহলে আমি বলবো যে হ্যাঁ দ্য বডি ইজ ইন রেস্ট। কিন্তু যদি আমাকে বলে যে এটার ক্ষেত্রে স্পিড জিরো নয়, মানে তার মধ্যে ডিসপ্লেসমেন্ট জিরো, তাহলে আমি কিন্তু বলতে পারি না যে তার মধ্যে তোমার কী হবে না, বডি রেস্টে আছে, তাই না? বা ভেলোসিটি জিরো, এটাকে শুনলে আমি বলতে পারবো না যে তার বডি রেস্টে আছে, কারণ ডিসপ্লেসমেন্ট জিরো আমি জানি যে বডি মোশনে থাকছে কিন্তু সেম পয়েন্টকে মানে ইনিশিয়াল পয়েন্টে আবার ফিরে ফিরে আসছে। যখন যখন ইনিশিয়াল পয়েন্টে আসে তখন তার ডিসপ্লেসমেন্ট জিরো হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যখন আমি তার ভেলোসিটি বার করব তখন আমি কি পাবো না, ভেলোসিটি জিরো পাবো, কারণ ডিসপ্লেসমেন্ট জিরো বাই টাইম, তাই না? তো সেই জন্য ভেলোসিটি জিরো ডাজ নট ইমপ্লাই দ্যাট দ্য বডি ইজ ইন রেস্ট, বাট স্পিড জিরো ইমপ্লাইজ দ্যাট দ্য বডি ইজ রেস্ট। বুঝতে পারলে? ভেলোসিটি জিরো দ্যাট মিনস দ্য বডি মে বি ইন রেস্ট অর মে বি ইন মোশন। বুঝতে পারলে কি বললাম? স্যার লাস্টের দিকটা আরেকবার বলবেন? দেখো, চলো বুঝতে পারিনি। অসুবিধা নেই, আমি লেখাবো ওটাকে, বুঝতে পারলে? তো তোমরা একটা কাজ করো, প্রথমে ভেলোসিটির 3টে পয়েন্টকে লিখে নাও, তারপরে আমি ওটাকে লিখিয়ে দিচ্ছি। এই ভেলোসিটি হেডিং দিয়ে 3টে পয়েন্টকে লেখো, নিচেরটা মানে ইউনিফর্ম ভেলোসিটির আগে অবধি লিখে নাও, তারপর আমি ওটা লিখিয়ে দিচ্ছি। সবার কমপ্লিট? না স্যার, একটু না। চলো দেখো। হ্যাঁ স্যার। চলো দাঁড়াও, জল খেয়ে নিতে বলছি। হলো? কে কিছু বলছিলে? চলো লেখো, velocity zero does not implies that the body is in rest, velocity zero does not implies that the body is in rest. But velocity does not imply the body is in rest, but velocity zero implies that the body may be in rest, that the body may be in rest or in motion, that the body may be in rest or in motion. ঠিক আছে? স্যার এখানে মোশনটা ইউনিফর্ম নন ইউনিফর্ম দুরকমই হতে পারে? দুরকমই হতে পারে। বডি ভেলোসিটি মানে কি? ডিসপ্লেসমেন্ট বাই টাইম। এখন ডিসপ্লেসমেন্ট তো জিরো হতে পারে নাকি যখন মোশনে থাকে তখন? পারে কি পারে না বলো? তাহলে বুঝতে পারলে?
তার মানে একটা বডি ঘুরে, মানে ধরো তুমি একটা কোনো সার্কুলার পাথে মুভ করছো, তুমি ঘুরে ঘুরে একটা কোনো পার্টিকুলার পয়েন্টকে বারবার অতিক্রম করে যাচ্ছ, যখন তুমি সেই পার্টিকুলার পয়েন্টটার মধ্যে ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করবে তখন 0 পাবে ডিসপ্লেসমেন্ট। তো সেই ক্ষেত্রে তোমার ভেলোসিটি কত আসবে? 0 আসবে, বুঝতে পারলে? আচ্ছা, এর সাথে লিখে নাও বাট স্পিড জিরো implies that the body is in rest. But speed zero implies that the body is rest. The body is in rest. এই পুরো পয়েন্টটা যেটা বললাম স্টার মার্ক করে রেখে দেবে, বুঝতে পারলে? কিংবা নোট বলে একটা মার্ক করে রাখবে পয়েন্টটা। হলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো, এবারে চলে আসছি আমরা ইউনিফর্ম ভেলোসিটি। দেখো, ইউনিফর্ম ভেলোসিটি এর মানে হচ্ছে যে যখন ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে। প্রথমত ভেলোসিটি কনস্ট্যান্ট মানে ভেলোসিটি চেঞ্জ করছে না। প্রথমত ভেলোসিটি স্কেলার আর ভেক্টর? বলো, স্কেলার না ভেক্টর? ভেক্টর কোয়ান্টিটি। একটা ভেক্টর যদি চেঞ্জ না করে তার মানে তার ডিরেকশন সেম থাকবে নাকি ম্যাগনিটিউড সেম থাকবে, না দুটোই সেম থাকবে? দুটোই সেম থাকতে হবে বলেছিলাম, মনে আছে একটা? হ্যাঁ, ভেক্টরের ক্ষেত্রে, হ্যাঁ ভেক্টরের ক্ষেত্রে মান এবং দিক মানে ডিরেকশন অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাগনিটিউড দুটোই সেম থাকে, তাহলে আমি বলবো যে সেটা ইউনিফর্ম ভেলোসিটি আছে। মানে যদি ভেলোসিটি ডিরেকশন চেঞ্জ করে যায় কিন্তু মান চেঞ্জ করছে না, ম্যাগনিটিউড চেঞ্জ করছে না, তাহলে সেটা কিন্তু ইউনিফর্ম ভেলোসিটি হবে না। যেমন দেখো, যখন একটা কোনো বডি সার্কুলার মোশন পারফর্ম করে তখন যে কোনো পয়েন্টে তার ভেলোসিটি সেই পয়েন্টে ট্যানজেন্ট বরাবর হয়। ধরো এখানটাতে সার্কুলার মোশনটা এইরকমভাবে পারফর্ম হচ্ছে, তাহলে এই পয়েন্টে ভেলোসিটি কোন দিকে হবে? এই দিকে। এই পয়েন্টে ভেলোসিটি কোন দিকে হবে? এই দিকে। এই পয়েন্টে ভেলোসিটি এই দিকে, এই পয়েন্টে ভেলোসিটি এই দিকে। বিভিন্ন পয়েন্টে ভেলোসিটি বিভিন্ন দিকে হবে। যদি তুমি নোটিস করো তাহলে তুমি বুঝতেই পারছো যে এখানটাতে যে ভেলোসিটি, তার যে মান, ভেলোসিটির মানকে আমরা বলতে পারি স্পিড, পারি কিনা বলো? ভেলোসিটির মানকে স্পিড বলতে পারি কোনো একটা পার্টিকুলার পয়েন্টে, তাই না? তো এখানটাতে কিন্তু দেখো ভিগুলো সেম থাকছে, তাই না? যদি আমি শুধুমাত্র বলি ভি, মাথায় ভেক্টর সাইন না দিই, সেগুলো কিন্তু কনস্ট্যান্ট। মানে ভেলোসিটির ম্যাগনিটিউড সেম থাকছে কিন্তু ডিরেকশন দেখো চেঞ্জ করছে, বুঝতে পারলে? তাহলে এই যে মোশন সেটা ইউনিফর্ম হবে কি নন ইউনিফর্ম হবে? বলো। নন ইউনিফর্ম হয়, এটা কিন্তু ইউনিফর্ম হবে না, বুঝতে পারলে? তার মানে যে সমস্ত মোশনের ক্ষেত্রে ভেলোসিটি তার ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন দুটোতেই কনস্ট্যান্ট থাকে, মানে সেম থাকে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি সেটা হলো ইউনিফর্ম মোশন। ইউনিফর্ম মোশন তার মানে তখনই হতে পারে যখন প্রথমত ভেলোসিটির ভ্যালু বাড়ছে, তার মানে কোনো একটা বস্তুর স্পিডটাও বাড়ছে। এখন কোনো বস্তুর স্পিড বাড়ছে তার মানে সেই বস্তুটার মধ্যে অ্যাক্সিলারেশন আছে কি নেই বলো? তাই না? যদি স্পিড কমে তার মানে অ্যাক্সিলারেশনটা উল্টো দিকে আছে, তাই না? মানে রিটার্ডেশন আছে, কি না? তাই না? রিটার্ডেশন আছে। অর্থাৎ এই সমস্ত কেসে যে ভেলোসিটি তার ম্যাগনিটিউড সেটা ইনক্রিজ করছে অর ডিক্রিজ করছে, তাই না? তো ইনক্রিজ করছে বা ডিক্রিজ করছে তার মানে এখানটা কোনটা চেঞ্জ হচ্ছে, ম্যাগনিটিউড নাকি ডিরেকশন? বলো। ম্যাগনিটিউড চেঞ্জ হচ্ছে, তাই না? অর্থাৎ এই ক্ষেত্রে যখনই কোথাও অ্যাক্সিলারেশন প্রেজেন্ট থাকবে বা রিটার্ডেশন প্রেজেন্ট থাকবে সেই ক্ষেত্রে সেটা কিন্তু নন ইউনিফর্ম ভেলোসিটি হয়ে যাবে। কারণ যখনই অ্যাক্সিলারেশন বা রিটার্ডেশন কাজ করবে তখনই সেইখানটাতে তার যে ভেলোসিটি সেটা চেঞ্জ হবে, এবং যদি ভেলোসিটি চেঞ্জ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে তার মান চেঞ্জ যদি হয়ে যায় ম্যাগনিটিউড, তাহলে সেটা নন ইউনিফর্ম হয়ে যাবে। অর্থাৎ ইউনিফর্ম ভেলোসিটি সেটাই হতে পারে যেই ভেলোসিটির ক্ষেত্রে না তো তার ম্যাগনিটিউড চেঞ্জ করছে না তো ডিরেকশন চেঞ্জ করছে, ম্যাগনিটিউড চেঞ্জ করছে না। তার মানে হলো এটাই যে সেখানটাতে যেই দিকে তার ভেলোসিটি সেই ভেলোসিটির লাইনের অ্যালং কোনো রকম অ্যাক্সিলারেশন বা রিটার্ডেশন নেই। বোঝা গেল কি গেল না বলো? তাই না? যদি অ্যাক্সিলারেশন বা রিটার্ডেশন সেই ভেলোসিটির লাইনের অ্যালং থাকে তাহলে তার ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে, মানে ইউনিফর্ম থাকবে না, নন ইউনিফর্ম হয়ে যাবে। ক্লিয়ার? অর্থাৎ যদি আমি বলি যে ইউনিফর্ম ভেলোসিটি, সো ইন দ্যাট কেস যদি ইউনিফর্ম ভেলোসিটি বলি, সো ইন দ্যাট কেস magnitude as well as the direction they remain constant, and it means acceleration must be absent. That means acceleration সেটা একটা ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু পরে দেখবো আমরা, that will be equal to 0, and this motion is called as uniform motion.
যখন তার ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না তখন সেই মোশনকে কি বলা হয়? ইউনিফর্ম মোশন। বুঝতে পারলে? যখন তার ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না সেটা কি হবে? ইউনিফর্ম মোশন। চলো এবার আরেকটা স্ট্রাইক করো। দেখো আমরা এতক্ষণ ধরে পড়েছিলাম একটু আগে যে যখন আমরা স্পিড করছিলাম দুটো অ্যাক্সিলারেশনকে আমরা পড়েছিলাম, প্যারালাল অ্যাক্সিলারেশন অ্যাজ ওয়েল অ্যাজ পারপেন্ডিকুলার অ্যাক্সিলারেশন। মনে আছে? এ প্যারালাল অ্যান্ড এ পারপেন্ডিকুলার, মনে পড়ছে? হ্যাঁ স্যার। চলো এখানটাতে ওই কেসটাকে আরেকবার দেখে নাও। দেখো যদি এখানটাতে একটা কোনো বডি ধরো এ মোশনে আছে, যদি এ মোশনে থাকে এর দুটো অ্যাক্সিলারেশন আমি পাবো, একটা হবে তার ভিতর দিকে, তাই না? এটা আমরা বলেছিলাম সার্কুলার মোশন যখন পারফর্ম হয় তখন ভিতর দিকে একটা অ্যাক্সিলারেশন থাকে, যেটাকে আমরা কি বলি? পারপেন্ডিকুলার অ্যাক্সিলারেশন বলছিলাম, তাই না? সেন্টিপিটাল বলি, তাই না? সেটাকে আমরা বলছিলাম পারপেন্ডিকুলার, তাই না? আর একটা কি থাকবে? প্যারালাল। কার প্যারালাল? যেদিকে মোশন সেই দিকে, তাই না? এদিকে কি থাকবে? এ প্যারালাল, তাই না? এবার দেখো যদি এ প্যারালাল থাকে, যদি এ প্যারালাল থাকে তাহলেও এ স্পিডের ভ্যালু চেঞ্জ করবে, হ্যাঁ কি না? হ্যাঁ। তাই না? আচ্ছা যদি পারপেন্ডিকুলার থাকে তাহলেও স্পিড চেঞ্জ করবে, হ্যাঁ কি না? হ্যাঁ করবে। এবার কনফিউশন হয়ে গেল, আরে পারপেন্ডিকুলারটা তো আছে এরকমভাবে, মোশন লাইন অফ মোশন তো এই দিকে, আর আমি বললাম যে লাইন অফ মোশনে যদি কোনো রকম অ্যাক্সিলারেশন না থাকে তাহলে তার ম্যাগনিটিউড চেঞ্জ করবে না, তাহলে এখানে আমি কেন বলছি যে ভেলোসিটি চেঞ্জ করবে? এখানে তো পারপেন্ডিকুলার অ্যাক্সিলারেশন, লাইন অফ মোশনে সেটা নেই, তাই না? তাহলে কেন বললাম যে ভেলোসিটি চেঞ্জ হবে? পারবে বলতে? দেখো এই যে পারপেন্ডিকুলার অ্যাক্সিলারেশনটা আছে না, এইটার জন্যই কিন্তু এ এরকমভাবে ঘুরছে, বুঝতে পারলে? যদি পারপেন্ডিকুলার অ্যাক্সিলারেশন না থাকে তাহলে কিন্তু কোনো বস্তুই এভাবে সার্কুলার মোশন শো করতে পারবে না, বুঝতে পারলে? এই যে প্যারালাল অ্যাক্সিলারেশন তার কাজ হলো যে এটার ম্যাগনিটিউডকে চেঞ্জ করা, আর পারপেন্ডিকুলার এর কাজ হলো ডিরেকশনকে চেঞ্জ করানো। এই যে ডিরেকশনগুলো চেঞ্জ হয়েছে তার কারণ হলো যে এই পারপেন্ডিকুলার অ্যাক্সিলারেশন, বুঝতে পারছো কি বলছি? তাহলে পারপেন্ডিকুলার অ্যাক্সিলারেশন কি করে? ডিরেকশন চেঞ্জ করে। প্যারালাল অ্যাক্সিলারেশন কি করে? ম্যাগনিটিউডকে চেঞ্জ করে। সো অল টোটাল মিলিয়ে আমি যদি যে কোনো একটাকে দেখি সেই ক্ষেত্রে তার কিন্তু সেটা নন ইউনিফর্ম ভেলোসিটি সে তৈরি করে দিচ্ছে, তাই না? ইদার ম্যাগনিটিউড চেঞ্জ করছে অথবা ডিরেকশন চেঞ্জ করছে, তাই না? অর্থাৎ যদি আমি বলি যে এ ইকুয়াল টু 0 তার মানে আমি বলছি যে কোনো রকম অ্যাক্সিলারেশন সেটাকে 0 হতে হবে, বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। এই সবাই বুঝতে পারলে? স্যার তার মানে প্যারালাল হচ্ছে ম্যাগনিটিউডটা চেঞ্জ করছে আর পারপেন্ডিকুলারটা ডাইরেকশন চেঞ্জ করছে, বুঝতে পারলে? এই হলো ব্যাপার। তো যেই কারণে সার্কুলার মোশন যখন পড়বে সেখানে বুঝতে পারবে যে যে সমস্ত সার্কুলার মোশনে প্যারালাল অ্যাক্সিলারেশন থাকে তাদেরকে বলা নন ইউনিফর্ম সার্কুলার মোশন, কারণ সেখানটাতে এর মানটা প্রত্যেকটা পয়েন্টে চেঞ্জ হয়ে যায়, বুঝতে পারলে? কিন্তু যদি কোথাও শুধুমাত্র পারপেন্ডিকুলার অ্যাক্সিলারেশনই থাকে সেই ক্ষেত্রে কিন্তু মান চেঞ্জ হবে না, বুঝতে পারলে? সেই ক্ষেত্রে এ প্যারালাল তার ভ্যালু 0 হয়ে যায়। যেরকম ধরো একটা ঢিলকে যখন তুমি এরকমভাবে ঘোরাও হরাইজন্টালি তখন সেই ক্ষেত্রে প্যারালাল অ্যাক্সিলারেশনটা কিন্তু 0, যে তুমি কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে সেটাকে ঘোরাও, বুঝতে পারলে? মানে কনস্ট্যান্ট স্পিডে ঘোরাও, সরি ভেলোসিটি না। আর যদি তুমি সেটাকে হরাইজন্টালি মানে ভার্টিক্যালি এরকমভাবে ঘোরাও তাহলে সেই ক্ষেত্রে জিটা ট্যানজেন্সিয়ালি নিচে দিয়ে কাজ করে, অভিকর্ষীয় ত্বরণ, বুঝতে পারলে? তো সেটা এ প্যারালাল, তো সেই ক্ষেত্রে সেটা নন ইউনিফর্ম সার্কুলার মোশন আর এটা হলো ইউনিফর্ম সার্কুলার মোশন, বুঝতে পারলে? তখন সেটা আরও ভালো করে পড়বে, বুঝতে পারলে কি বললাম আমি? তো ইউনিফর্ম নন ইউনিফর্ম জিনিসটা আসেই ভেলোসিটির উপর ডিপেন্ড করে, সেটা কি চেঞ্জ করছে কোনোভাবে নাকি করছে না। চেঞ্জ করলে দুটোতেই করছে, যে কোনো একটাতে করছে, যে কোনো একটাতে করলেই নন ইউনিফর্ম হয়ে যাবে। যদি দুটোতেই সেম থাকে তাহলে কি বলবো? ইউনিফর্ম। বোঝা গেল? হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। চলো এবারে আমরা চলে আসছি নন ইউনিফর্ম। সো নন ইউনিফর্ম সম্বন্ধে সমস্ত স্যার কিছু একবার ওই জায়গাটা বলবেন যে মানে যখন ওই গ্রিলটাকে বেঁধে হরাইজন্টালি আর ভার্টিক্যালি রোটেট করা হচ্ছে তখন যখন হরাইজন্টালি ঘোরাচ্ছ তখন তুমি সেম স্পিডে ঘোরাচ্ছ, তার মানে ভি এর মানটা সেম। যখন হরাইজন্টালি ঘোরানো হচ্ছে সেম স্পিড, তার মানে তুমি ট্যানজেন্সিয়ালি কোনো রকম অ্যাক্সিলারেশন দিচ্ছ, তার মানে কি এ প্যারালালটা 0 করছো কিন্তু এ পারপেন্ডিকুলারটা তোমার কাছে আছে, বুঝতে পারলে? এ প্যারালাল যখন 0 থাকবে তখন এর মানটা চেঞ্জ হবে না, ভি এর মান হবে কি না বলো? হ্যাঁ তাই না? তো সেই ক্ষেত্রে তোমার মানটা কনস্ট্যান্ট, শুধুমাত্র ডিরেকশন চেঞ্জ করছে, বুঝতে পারলে? এটাকে বলা হয় ইউনিফর্ম সার্কুলার মোশন, যখন ভি এর মানটা চেঞ্জ করে না। কিন্তু যখন তুমি ভার্টিক্যালি ঘোরাবে সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে কি হয় না, নিচের দিকে জিটা কাজ করে ট্যানজেন্সিয়ালি, বুঝতে পারলে? যেটাকে বলে তোমার গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। যেহেতু জিটা ট্যানজেন্সিয়ালি নিচের দিকে কাজ করে সেই জন্য এ প্যারালাল সেটা তো তখন 0 নয়, তাই না? বুঝতে পারছো? না তার মানে সেই ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টে স্পিডের মান সেম থাকবে না, চেঞ্জ হবে, বুঝতে পারলে? একে বলা হয় নন ইউনিফর্ম সার্কুলার মোশন, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ব্যাস, এটাকে পড়বে যখন সার্কুলার মোশন পড়বো তখন ভালো করে পড়বো। কিন্তু ইউনিফর্ম, নন ইউনিফর্ম, প্যারালাল, পারপেন্ডিকুলার অ্যাক্সিলারেশন এগুলো আমার আগে থেকে জানতে হবে যে কী জিনিস, কারণ ব্যাপারটা খুব সোজা, এমন কিছু কঠিন নয়। এবার
তো নন ইউনিফর্ম ভেলোসিটি যেখানটাতে ভিটা কি ভেরিয়েবল, বুঝতে পারলে? এখানে কি হয়, ইদার ম্যাগনিটিউড অথবা ডিরেকশন তারা চেঞ্জ করবে অথবা দুটোই চেঞ্জ করতে পারে। আচ্ছা অ্যাক্সিলারেশন কী হবে এখানটাতে, মাস্ট বি কী হবে বলো, অ্যাক্সিলারেশন কী হবে নন ইউনিফর্ম ভেলোসিটির ক্ষেত্রে, প্রেজেন্ট কি অ্যাবসেন্ট, প্রেজেন্ট, তাই না? আচ্ছা এখানটাতে অ্যাবসেন্ট, এটা প্রেজেন্ট হবে, বুঝতে পারলে? অ্যাক্সিলারেশন মাস্ট বি প্রেজেন্ট করো এটাকে, এটা অ্যাবসেন্ট লিখে ফেলেছি ভুল করে, এটা হবে প্রেজেন্ট। এটা হবে প্রেজেন্ট, ইদার ম্যাগনিটিউড অর ডিরেকশন চেঞ্জেস। কারণ যদি প্যারালাল প্রেজেন্ট থাকে তাহলে ম্যাগনিটিউড চেঞ্জ করবে, যদি পারপেন্ডিকুলার হয় তাহলে ডিরেকশন চেঞ্জ করবে, আর যে কোনো একটা চেঞ্জ হওয়া মানে নন ইউনিফর্ম ভেলোসিটি। চলো লিখে ফেলো এই দুটোকে। সার্কুলার মোশনটা লেখার দরকার নেই, ওটা এখন নিজেরা বাড়িতে বুঝতে প্রবলেম হবে তোমাদের। সার্কুলার এখন জাস্ট শুনে রাখো, মাথায় সেট থাকবে একটু একটু জিনিস, যখন সার্কুলার পড়বো তখন ক্লিয়ার হয়ে যাবে। আগে থেকে দেখে রাখলে কী হবে, তখন প্রবলেম হবে না। কিন্তু এক্সাম্পল আমি এক্ষুনি এক্সাম্পল লিখে দেখাবো, সেইটাকে লিখতে তখন। লেখো। তোমাদের প্রত্যেকের পরীক্ষা আছে তো নাকি রোববার? তোমাদের তো নেই, ও তোমাদের নেই, সরি, ওটা 12 আছে। তোমাদের কবে পরীক্ষা আছে? 14। আচ্ছা, তো 14-এর সিলেবাস, 14-এর মোটামুটি যে এক্সাম ডেট তার 1-2 দিন আগে অবধি, মানে একদিন আগে অবধি মোটামুটি যে লাস্ট ক্লাসটা হবে, যতটা পড়ানো হবে সেটাই তোমাদের সিলেবাস থাকবে, বুঝতে পারলে? তো সেই লাস্ট ক্লাসটার উপরেও কোয়েশ্চেন থাকবে, তার বাকিগুলোর উপরেও বেশি থাকবে একটুখানি। তো পরীক্ষাটায় কিন্তু মক টেস্ট মানে এরকম কখনো ভেবো না যে মক টেস্ট, হ্যাঁ কোনো চাপ নেই, কোচিংয়ের পরীক্ষা, মেন এক্সামে ফাটিয়ে দেবো। মক টেস্টটাকে খুব সিরিয়াসলি কিন্তু অ্যাটেন্ড করবে, বুঝতে পারলে? যখনই তুমি মক টেস্ট অ্যাটেন্ড করছো তখন সেটাকে একদম সিরিয়াসলি অ্যাটেন্ড করবে, মানে যেটা তোমার অ্যাজ এ ফাইনাল এক্সাম। তো তখনই মানে যদি তুমি প্রথম থেকে মক টেস্টকে খুব সিরিয়াসলি অ্যাটেন্ড করো, তার এফেক্টটাকে তুমি মেন এক্সামে গিয়ে পাবে। কারণ মক টেস্ট আর মেন এক্সামের মধ্যে আমার যতটা দেখা এতদিন অবধি ম্যাক্সিমাম +-50 হয় ম্যাক্সিমাম। তো তুমি মক টেস্টে যা স্কোর করছো ধরে রাখতে পারো তার চেয়ে +-50 মেন কম্পিটিটিভের সময় তুমি পাবে। খুব কম সংখ্যক ছেলে হয় যাদের ক্ষেত্রে হিউজ একটা তারা জাম্প করে ফেলে মক টেস্টের নাম্বার, আর ওখানে তার সংখ্যাটা ধরো 100টার মধ্যে আমি বলতে পারি হয়তো 5খানা ছেলে করবে, বাকি 95-এর ক্ষেত্রে কিন্তু এটাই হয়। তো ওই কারণে মক টেস্ট একদম ফাইনাল এক্সামের মতো সিরিয়াসনেস নিয়ে দেবে, ওটাকে একদম ঢিলেমি দেবে না এক্সামটার মধ্যে। তো প্রথম থেকে যা কিছু হয়েছে ভালো করে একটু করে প্র্যাকটিস করতে থাকো। আর আমি মোটামুটি ডিসপ্লেসমেন্ট হয়ে গেল যতটা হয়েছে, তার উপরে নেক্সট 2-3 দিনের মধ্যে একটা প্রবলেম সেট পাঠিয়ে দেবো এইভাবে আস্তে আস্তে, ঠিক আছে? সেই প্রবলেম সেটগুলোকে সলভ করতে থাকবে। কোয়েশ্চেন যা কিছু থাকবে সব কিছুর কনসেপ্ট তোমাদের কিন্তু হয়ে যাওয়া থাকবে, বুঝতে পারলে? আননোন কনসেপ্ট জিজ্ঞেস করা কখনোই হবে না, আর যা পড়ছো এর বাইরে কোনো কনসেপ্ট এক্সামেও আসবে না। তো যেই জন্য খুব সিরিয়াসলি কনসেপচুয়ালি ক্লিয়ার রাখো জিনিসগুলোকে, আর রেগুলার প্র্যাকটিস করো। আচ্ছা এক্সামের প্যাটার্নটা একটুখানি বলে দিই। এই এক্সামে তোমার যা সিলেবাস, নেক্সট এক্সামেও কিন্তু যা সিলেবাস থাকবে তার সাথে কিন্তু এটাও অ্যাড হয়ে যাবে। থার্ড এক্সামে ফার্স্ট অ্যান্ড সেকেন্ডের সিলেবাসটা অ্যাড হবে, ফোর্থ এক্সামে ফার্স্ট সেকেন্ড থার্ডটা অ্যাড হবে, বুঝতে পারলে? মানে প্রত্যেকটা এক্সামে তার প্রিভিয়াস সমস্ত এক্সাম কিন্তু অ্যাড হতে থাকবে। তুমি কখনোই কিন্তু কোনো চ্যাপ্টারকে রিভিশন না করে থাকলে তুমি কিন্তু এক্সামে ভালো স্কোর করতে পারবে না, ঠিক আছে? সেই মতন সবসময় রিভিশনের মধ্যে থাকো যাতে করে তোমার কাছে প্রবলেম না হয় কখনো। কারণ তোমাদের ফিজিক্সের যা নোট করবে তাতে করে একটা ফিজিক্সের বই লেখা হয়ে যাবে, বুঝতে পারলে? এখানে সব কিছু তোমার থাকবে, যা কিছু তোমার দরকার এক্সামের জন্য। প্রবলেমস আমি পাঠিয়ে দেবো, সেগুলোকে সলভ করবে। হলো লেখা? চলো দেখো, একটা ট্রাক যাচ্ছে, বুঝতে পারলে? ট্রাক, গ্রামের বাড়িতে একটা ছেলে ছিল, সে বলতো ট্রাক, তার মুখ দিয়ে ট্রাক বেরোতো না, বলতো রাস্তা দিয়ে ট্রাক যাচ্ছে, এটা সে ট্রাক। তো এই যে ট্রাকটা রাস্তা দিয়ে যাচ্ছে, ধরো এর স্পিড হলো ভি। যদি আমি ভেক্টর সেন্সে বলি তাহলে এটা অ্যালং এক্স অ্যাক্সিস যদি আমি ধরি তাহলে আমি এটা কি লিখবো না, ভি আই ক্যাপ, সেটা হলো কি
তার ভেলোসিটি, বুঝতে পারলে? ভেলোসিটি কত? ভি আই ক্যাপ। এখন যদি এইটার ওপরে কোনো রকমের অ্যাক্সিলারেশন না থাকে, ইফ অ্যাক্সিলারেশন ইজ 0, দেন এই ট্রাকটা যখন এইখানে চলে আসবে তখন তার ভেলোসিটি সেম থাকবে, থাকবে কিনা বলো? থাকবে। সেম থাকবে, তাই না? এখানেও তার কত আসবে? ভি আই ক্যাপ। তাহলে এখানে না তো তার ম্যাগনিটিউড চেঞ্জ করলো, না তো সেটার ডিরেকশন চেঞ্জ করলো। তার মানে এটা কি মোশন? ইউনিফর্ম নাকি নন ইউনিফর্ম ভেলোসিটি? ইউনিফর্ম। এটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি, বুঝতে পারলে? চলো এবার দেখো, এবারে তুমি সেম ট্রাকটাকে নিয়ে গেলে, তুমি বললে যে এখান থেকে তোমাকে হিমাচলে কোথাও একটা জিনিস সাপ্লাই করতে হবে। এখন ট্রাকটা গেল, গিয়ে হিমাচলে সেটাকে পাহাড়ে উঠতে হবে। তো যখন সে পাহাড়ে উঠবে একটা ঢালু রাস্তা সাপোজ সে কভার করবে। এবার দেখো যখন এই ট্রাকটা এখানে ছিল তখন তার ভেলোসিটি এই দিকে, তাই তো? যখন এই ট্রাকটা এগিয়ে এলো তখন তার ভেলোসিটি কোন দিকে গেল? এই দিকে। যখন এই ট্রাকটা নিচের দিকে নামছে তখন তার ভেলোসিটি কোন দিকে হয়ে যাবে? এই দিকে হয়ে যাবে, তাই না? তো দেখো এই প্রত্যেকটা কেসে ভেলোসিটি ডিরেকশন চেঞ্জ করছে, মানটা কি চেঞ্জ করছে? না, চেঞ্জ করছে না। হতে পারে যদি এই ট্রাকটা অ্যাক্সিলারেশন থাকে তাহলে তার মানটাও চেঞ্জ করবে, তাই না? কিন্তু আমি দেখাইনি, হতেই পারে মান চেঞ্জ করছে, তাই না? আমি শুধুমাত্র ডিরেকশনকে দেখালাম, বুঝতে পারলে? তো মান চেঞ্জ করুক আর না করুক আমি দেখেই বলতে পারি এটা নন ইউনিফর্ম ভেলোসিটি। কারণ তার ডিরেকশন চেঞ্জ করছে ভেলোসিটি, বুঝতে পারলে? এটা কি? এটা হলো নন ইউনিফর্ম ভেলোসিটি। নন ইউনিফর্ম ভেলোসিটি লেখো। অর্থাৎ এই মোশনটাকে আমি বলতে পারি নন ইউনিফর্ম মোশন, আর এটাকে আমি বলতে পারি কি? ইউনিফর্ম মোশন। এটাকে এরকম লিখে দিতে পারো যে ইউনিফর্ম মোশন, আর এটা হচ্ছে, হ্যাঁ ছবিগুলো আঁকবে, নন ইউনিফর্ম। এটা এক্সাম্পল দিয়ে পরপর ছবিগুলোকে আঁকবে, নন ইউনিফর্ম মোশন। এক্সাম্পল দিয়ে 1 নম্বর 2 নম্বর বা এমনি পরপর ছবিগুলোকে এঁকে যেতে পারো, আর কনক্লুশনটা নিচে লিখে দেবে। এইটা এঁকে তারপর দেবে যে ডিরেকশন অফ ভেলোসিটি রিমেন্স কনস্ট্যান্ট, না এটা এরকম লেখো যে ডিরেকশন অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাগনিটিউড অফ ভেলোসিটি রিমেন্স কনস্ট্যান্ট, সো ইউনিফর্ম ভেলোসিটি দ্যাট মিন্স ইউনিফর্ম মোশন। এরকমভাবে লেখো প্রথমটার জন্য, ডিরেকশন অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাগনিটিউড অফ দি ভেলোসিটি রিমেন্স কনস্ট্যান্ট, সো ইট ইজ ইন ইউনিফর্ম ভেলোসিটি means uniform motion. ইউনিফর্ম মোশনের ওটা আরেকবার বলতে। আচ্ছা, প্রথমটাতে যে হিয়ার magnitude as well as direction of the velocity, here magnitude as well as direction of the velocity, magnitude as well as direction of the velocity remains unchanged, so it is in uniform velocity, so it is in uniform velocity means this is an uniform motion, means this is an uniform motion. হলো? এবার সেকেন্ডের ডায়াগ্রামটাকে ড্র করো, হলে বলবে, ওটা স্টেটমেন্টটা বলে দেবো। সেকেন্ডের ডায়াগ্রামটা ড্র করো। আচ্ছা, এখানটাতে মার্ক করে নেবে, এখানটাতে এ ভেক্টর ইকুয়াল টু 0 আছে, ঠিক আছে? অ্যাক্সিলারেশন কিন্তু আমি দিইনি। হ্যাঁ কি বলছো সুশান্ত? কিছু বলছিলে?
শান্তনু বুঝতে পারছো? হ্যাঁ স্যার। স্যার এবার করে বলো, লেখো। Here acceleration is 0. Here acceleration is 0. So magnitude of the velocity does not change. So magnitude of the velocity does not change. But direction of the velocity changes at every point. Direction of velocity changes at every point. But direction of velocity changes at every point. Direction of velocity changes at every point. So the truck is in. So এরকমটা লিখো না, দাঁড়াও এক সেকেন্ড। So the velocity of the truck is non-uniform. So the velocity of the truck is non-uniform. Means it is in non-uniform motion. Means it is in non-uniform motion. It is in non-uniform motion. হলো? চলো এবারে আরো কিছু কেসেস দেখবো, তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে ইউনিফর্ম কি নন ইউনিফর্ম। এই গাড়িটার ভেলোসিটি এই দিকে আছে, ঠিক আছে, আর কি দিচ্ছে, এর যে অ্যাক্সিলারেশন সেটা এই দিকে আছে। তোমাকে বলতে হবে এটা ইউনিফর্ম কি নন ইউনিফর্ম মোশন। ইউনিফর্ম মোশন। আর বাকিরা নন ইউনিফর্ম মোশন। নন স্যার ইউনিফর্ম। ইউনিফর্মে তো অ্যাক্সিলারেশন 0 হয়। হ্যাঁ নন ইউনিফর্ম হবে তো। অ্যাক্সিলারেশন ভেলোসিটির দিকে, তার মানে কি ভেলোসিটিকে সাপোর্ট করছে, কি করবে, বাড়াবে, তাই না? ভেলোসিটি ইনক্রিজ হবে। ভেলোসিটি ইনক্রিজ হওয়া মানে কি, প্রত্যেকটা পয়েন্টে তার ভেলোসিটি ইনক্রিজ হচ্ছে, তার মানে তো তার ম্যাগনিটিউড চেঞ্জ হচ্ছে, তাহলে কি মোশন হবে, নন ইউনিফর্ম। সৃজিতা বুঝতে পারলে? অ্যাক্সিলারেশন আছে, অ্যাক্সিলারেশন 0 আচ্ছা তো দেখিয়েছি না এইদিকে অ্যাক্সিলারেশন আছে এই ভেক্টর, আচ্ছা বুঝতে পারলে? তাহলে এখানটাতে কি লিখবে এটার জন্য, ডায়াগ্রামটা এঁকে নাও, যে স্টেটমেন্টটা লেখো, ইট ইজ নন ইউনিফর্ম মোশন অ্যাজ অ্যাক্সিলারেশন ইজ প্রেজেন্ট। ইট ইজ নন ইউনিফর্ম মোশন অ্যাজ অ্যাক্সিলারেশন ইজ প্রেজেন্ট। আচ্ছা এই ক্ষেত্রে বডি স্পিড আপ হবে নাকি স্পিড ডাউন হবে, তাই না? স্পিড আপ হবে, এখান থেকে কি হবে না, স্পিড আপ। কেন? কারণ অ্যাক্সিলারেশন অ্যান্ড ভেলোসিটি সেম লাইনে সেম ডিরেকশনে আসছে। যদি অ্যাক্সিলারেশন অ্যান্ড ভেলোসিটি ভেক্টর দুজনাই, অ্যাক্সিলারেশন ভেক্টর অ্যান্ড ভেলোসিটি ভেক্টর যদি সেম ডিরেকশনে আসে, তাহলে অ্যাক্সিলারেশন ভেলোসিটিকে সাপোর্ট করছে। অ্যাক্সিলারেশন ভেলোসিটিকে সাপোর্ট করা মানে তার ভেলোসিটির ম্যাগনিটিউড ইনক্রিজ করবে, বুঝতে পারলে? তাহলে ভেলোসিটি ইনক্রিজ করা মানে কি, স্পিড আপ হওয়া, বুঝতে পারলে? সুশান্ত বুঝতে পেরেছো? এটা স্টেটমেন্টটা একবার হ্যাঁ স্টেটমেন্টটা লেখো যে হিয়ার অ্যাক্সিলারেশন ইজ প্রেজেন্ট, হিয়ার অ্যাক্সিলারেশন ইজ প্রেজেন্ট in the direction of the velocity, in the direction of the velocity. So magnitude of the velocity increases. So the magnitude of the velocity increases. Means speed up.
means speed up, means speed up. লিখেছো? means speed up. So the motion is non-uniform. Devida. So the motion is non-uniform. লিখেছো? চলো এবারে সেম ডায়াগ্রাম ড্র করো, কিন্তু আগে ডায়াগ্রামটা ড্র করে নাও, গাড়ি আর ওটাকে। কোনটা? হ্যাঁ, ভেলোসিটিটাকে এঁকে নাও, অ্যাক্সিলারেশনটাকে উল্টো দিকে করবে এখন, এইদিকে এ হবে, বুঝতে পারলে? এটা কেন নন, বাকিটা বলো কি হবে, ইউনিফর্ম কি নন ইউনিফর্ম? কেন নন ইউনিফর্ম? স্পিড আপ কি স্পিড ডাউন? অ্যাক্সিলারেশন তো উল্টো দিকে আছে। উল্টো দিকে কি বলছো, শোনা যাচ্ছে না? শুনতে পাচ্ছ? ও ঠিক আছে। আচ্ছা, এটা স্পিড আপ হবে কি স্পিড ডাউন হবে? স্পিড ডাউন। আচ্ছা, এটা কি তো বলা হয় মন্দন, রিটার্ডেশন, তাই না? তো রিটার্ডেশন বা অ্যাক্সিলারেশন বলতে সেই অর্থে কিছু হয় না, যেটা হয় সেটা হলো শুধুমাত্র অ্যাক্সিলারেশন, বুঝতে পারলে? অ্যাক্সিলারেশন যদি ভেলোসিটিকে সাপোর্ট করে দেন স্পিড আপ, অপোজ করে দেন স্পিড ডাউন, বুঝতে পারলে? অপোজ করলে অ্যাক্সিলারেশনকেই তোমরা বলছো রিটার্ডেশন, বাস্তবে ওটা তো অ্যাক্সিলারেশন জাস্ট ভেলোসিটিকে অপোজ করছে, বুঝতে পারলে? তো এখানে লিখে নেবে এটা যে হিয়ার acceleration opposes the velocity, acceleration opposes the velocity. Here acceleration opposes the velocity. So magnitude of the velocity decreases. So magnitude of the velocity decreases means speed down, means speed down, means speed down. So the motion is the motion so the body is in non-uniform motion. So the body is in non-uniform motion. হলো? ঠিক আছে, হ্যাঁ স্যার। চলো সবার কমপ্লিট, নেক্সট স্লাইডে চলে আসবে। তো সব সময় আজকের পর থেকে যদি তোমাকে বলা হয় যে অ্যাক্সিলারেশন সাপোর্টস দি ভেলোসিটি অলওয়েজ, তুমি কি বলবে হ্যাঁ? বলবে কি না? না, তোমাকে বলতে হবে যদি তোমাকে কেউ বলে যে অ্যাক্সিলারেশন অলওয়েজ সাপোর্টস দি ভেলোসিটি, তুমি কখনোই কিন্তু শুনেই হ্যাঁ বলবে না। তোমাকে বলতে হবে যে অ্যাক্সিলারেশনটা কি ভেলোসিটি ডিরেকশনে আছে নাকি অপোজিট দিকে আছে, বুঝতে পারলে? যদি ভেলোসিটি ডিরেকশনে অ্যাক্সিলারেশন থাকে তাহলে স্পিড আপ করবে, সাপোর্ট করবে, অপোজিট হলে তাকে রিটার্ড করবে, বুঝতে পারলে? এগুলো জিনিস। চলো এবার আমরা চলে আসছি অ্যাভারেজ ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, যেমন আমরা ওখানেও করেছিলাম অ্যাভারেজ স্পিড, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, এখানেও সেগুলো করবো। যদি আমি অ্যাভারেজ ভেলোসিটির কথা বলি, অ্যাভারেজ ভেলোসিটি কি? অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে যে রেট অফ চেঞ্জ ইন পজিশন অথবা নেট ডিসপ্লেসমেন্ট টু টোটাল টাইম টেকেন বাই দি পার্টিকেল। তো ধরো কোনো একটা পার্টিকেলের কথা আমি তোমাকে বলছি,
ধরো সে প্রথমে এখানে ছিল, তার পজিশন ভেক্টর ছিল r1, এইখান থেকে এখানে এলো সে, এখন তার পজিশন ভেক্টর সেটা কত হয়ে গেছে r2, এখান থেকে সে এখানে চলে এলো, এখন তার পজিশন ভেক্টর হচ্ছে r3। দেখো এই প্রত্যেকটা ক্ষেত্রে এর কিন্তু ডিসপ্লেসমেন্ট দুটো পয়েন্টের মধ্যে চেঞ্জ হচ্ছে, তাই না? প্রত্যেকটা পয়েন্টে ডিসপ্লেসমেন্ট যেহেতু চেঞ্জ হচ্ছে, তাহলে আমি এখানে বলতে পারি যে এখানে এর ভেলোসিটি ছিল v1 ভেক্টর, এখানে কত হলো v2 ভেক্টর, অর্থাৎ ভেলোসিটি সেটাও তো চেঞ্জ হচ্ছে। দেখো ভেলোসিটি তার তো ডিরেকশন চেঞ্জ হচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ তাই না? যদি আমি নেট ডিসপ্লেসমেন্ট নিই, নেট ডিসপ্লেসমেন্ট মানে কি, এইখান থেকে এই অবধি এটা হলো তার নেট ডিসপ্লেসমেন্ট, তাই না? আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি, একটুখানি বড় করে দেখাই এটাকে, এটা খুব ছোট হয়ে গেছে এই জায়গাটা, বড় করে দেখাই তাহলে বুঝতে পারবে। এইখানে ছিল r1 ভেক্টর, এইখান থেকে এই দিকে মুভ করলো, তখন কত হলো r2 ভেক্টর, এইখান থেকে এখন এখানে চলে এলো, এখন কত r3 ভেক্টর। এখন এর নেট ডিসপ্লেসমেন্ট কত? ইনিশিয়াল কোনটা? এইটা, ফাইনাল কোনটা? এইটা, তাহলে এইখান থেকে এইটা হলো তার নেট ডিসপ্লেসমেন্ট, তাই না? হ্যাঁ কি না? তাই না? তাহলে এটাকে আমি বলতে পারি ডেল্টা আর নেট, তাই না? এটা হলো নেট ডিসপ্লেসমেন্ট। আচ্ছা এটা কি ছিল? এটা ছিল ডেল্টা r1, এইটুকুনি কি ছিল? ডেল্টা r2, তাই না? এই পুরোটা করতে এই প্রথম ডিসপ্লেসমেন্টে টাইম লাগলো t1, সেকেন্ড ডিসপ্লেসমেন্টে টাইম লাগলো t2, নেট টাইম কত? t1 প্লাস t2, তাই না? লাগলো কিনা? হ্যাঁ স্যার। তাই না? বা আমি এটা বলতে পারি যে যদি সে প্রথমে এখানে থাকে t1 এ, এখন এলো t2, তাহলে তার টাইমের গ্যাপটা কত? t2 মাইনাস t1, তাও বলতে পারি। পারি কিনা? হ্যাঁ স্যার। তাই না? এবার দেখো, অর্থাৎ এই যে নেট ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই নেট টাইম, যখন প্রথমে এই ডিসপ্লেসমেন্টটা করেছিল তখন ওর ভেলোসিটি ছিল v1, সেকেন্ডে ডিসপ্লেসমেন্টে সেখানে তার ভেলোসিটি হয়ে গেল v2, অর্থাৎ এই নেট ডিসপ্লেসমেন্টটায় তার থ্রু আউট ভেলোসিটি কিন্তু চেঞ্জ করছে, তাই না? ভেলোসিটি চেঞ্জ করছে মানে আমাকে অ্যাভারেজ নিয়ে কথা বলতে হবে পুরোটার জন্য। যেমন আগের দিনকে বলেছিলাম যে তুমি সাইকেল চালাচ্ছ, প্রত্যেক সময় তোমার স্পিডটাকে আপ করছো ডাউন করছো, আপ করছো ডাউন করছো, তুমি চেঞ্জ করছো। যদি তোমাকে থ্রু আউট জিজ্ঞেস করে তোর ভেলোসিটি কত বা তোর স্পিড কত, তুমি কি বলবে? অ্যাভারেজ স্পিডটা কত তোমার, অ্যাভারেজ তুমি কত স্পিড নিয়ে মুভ করছো, এখানেও তাই হবে। ভেলোসিটি ডিরেকশনটা কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে, মানে তার ডিরেকশন বা ম্যাগনিটিউড চেঞ্জ হচ্ছে। তো এই ক্ষেত্রে তুমি কি বলবে? অ্যাভারেজ ভেলোসিটি কত হবে পুরো মোশনটার জন্য, তাই না? সেটাকে আমি কি বলবো? যদি দুটো পজিশনকে আমি দেখি, এইখান থেকে এখানে এলো, এখানে আমি তিনটে দেখালাম, এখানে দুটোর জন্য যদি আমি লিখি তাহলে কি লিখবো? r2 মাইনাস r1 ডিভাইডেড বাই t2 মাইনাস t1, বুঝতে পারলে? অর্থাৎ r2 মাইনাস r1 তার মানে কি? ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম, অর্থাৎ টোটাল ডিসপ্লেসমেন্ট কত হলো, যেটা এইখানে এইটাকে বলছিলাম টোটাল ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টোটাল টাইম কত হলো, বুঝতে পারলে? এই হলো তার মধ্যে তোমার অ্যাভারেজ ভেলোসিটি। বুঝতে পারলে কি পারলে না বলো? হ্যাঁ স্যার। ব্যাস হয়ে গেল, হ্যাঁ স্যার। লেখার দরকার নেই এগুলো, এটাকে জাস্ট বুঝতে হবে তোমাকে। ওই জায়গাটা বুঝে গেল তো, গ্রাফটা কি বলেছিলাম, তাহলেই হবে। ওটা লেখার দরকার নেই, জাস্ট ব্যাপারটা বুঝতে হবে তোমাকে। চলো, এটা হলো অ্যাভারেজ ভেলোসিটি। অর্থাৎ যদি আমাকে কেউ বলে যে অ্যাভারেজ ভেলোসিটি বার করো, আমার কাজই হবে টোটাল ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করা, সেটাকে টোটাল টাইম দিয়ে ডিভাইড করে দেওয়া। এটাই হলো অ্যাভারেজ ভেলোসিটি, বোঝা গেল? এবার আসছি হ্যাঁ স্যার। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি মানে কি? ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি মানে হলো যে যখন তার মধ্যে পজিশন চেঞ্জ করছে, মানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে। এখন যখন ডিসপ্লেসমেন্টটা হতে পারে যে প্রত্যেকটা সময় তার ডিসপ্লেসমেন্টকে সে চেঞ্জ করছে বা পজিশনকে সে চেঞ্জ করছে, মানে তার ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। যেমন ধরা স্পিডের ক্ষেত্রে বলেছিলাম, একটা কোনো পার্টিকুলার ইনস্ট্যান্ট, সেই ক্ষেত্রে তার স্পিড কত হবে? ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। কোনো পার্টিকুলার ইনস্ট্যান্ট, সেই ক্ষেত্রে তার ভেলোসিটি কত হবে? ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। এখানেও সেম জিনিস অ্যাপ্লাই করা হয় যে ভেলোসিটি অফ এ পার্টিকেল অ্যাট আ সার্টেন টাইম ইনস্ট্যান্ট, সেটাকে আমরা কি বলবো? ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, তাই না? ডিরেকশন অফ ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কোন দিকে হবে না? অলওয়েজ অ্যালং দি ট্যানজেন্সিয়াল টু দি পাথ ফলোড। তার মানে কি? দেখো, যদি আমি বলি একটা সার্কুলার মোশন, এই পয়েন্টটাতে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কোন দিকে? ট্যানজেন্টের দিকে।
এই পয়েন্টে কোন দিকে, ট্যানজেন্টের দিকে, এই পয়েন্টে কোন দিকে, ট্যানজেন্টের দিকে, বুঝতে পারলে? তো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ডিরেকশন কোন দিকে হয় না, যেই পয়েন্টটা বা যেই ইনস্ট্যান্টে আমি চাইছি সেই ইনস্ট্যান্টে একটা ট্যানজেন্ট ড্র করব, সেটাই সেই পয়েন্টের সেই ইনস্ট্যান্টের ভেলোসিটি ডিরেকশনকে দেখাবে। বুঝতে পারলে কি পারলে না বলো? ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি মানে কি, দেখো এই পুরো মোশনটাই ভেলোসিটি চেঞ্জ হচ্ছে তো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আচ্ছা, কিন্তু যদি আমি বলি এই ইনস্ট্যান্টে ভেলোসিটি মানে কি, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি এই পয়েন্টটার জন্য কোন দিকে তার ডিরেকশনটা হবে, ট্যানজেন্সিয়ালি এই দিকে। এই পয়েন্টে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কত, এই দিকে, ট্যানজেন্সিয়ালি। এই পয়েন্টে কত হবে, এই দিকে, ট্যানজেন্সিয়ালি। এই পয়েন্টে এই দিকে, ট্যানজেন্সিয়ালি। এই পয়েন্টে এই দিকে, ট্যানজেন্সিয়ালি। বুঝতে পারলে? যে কোনো পয়েন্টে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি হচ্ছে সেই পয়েন্ট থেকে ট্যানজেন্ট ড্র করো, যেই দিকে তুমি পাবে সেই দিকেই হবে তার ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির ডিরেকশন। ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে যখন একটা পার্টিকেল ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে মুভ করছে, ইউনিফর্ম ভেলোসিটি তার মানে হচ্ছে এটাই যে তার ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন দে আর কনস্ট্যান্ট, তাই না? তাই কিনা বলো? কনস্ট্যান্ট তো। চলো এবার তুমি দেখো, ধরো একটা গাড়ি এখানটাতে মুভ করছে, ধরো এই গাড়িটা মুভ করছে, এটা ইউনিফর্ম মোশন পারফর্ম করছে, অর্থাৎ ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে যাচ্ছে, অর্থাৎ এর ম্যাগনিটিউড ভেলোসিটি অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন তারা কনস্ট্যান্ট। যদি কনস্ট্যান্ট হয় তার মানে আমি এটা বলতে পারি, যদি আমাকে বলে যে 4th সেকেন্ডে এর ভেলোসিটি কত হবে, 4th সেকেন্ডে ভেলোসিটি তাই হবে যা ইনিশিয়ালি ছিল। কেন? কারণ 4th সেকেন্ডে এর ডিরেকশন এই দিকেই থাকবে, তাই না? ইভেন ম্যাগনিটিউড সেটা তো সেম থাকবে, থাকবে কি না? কারণ আমি প্রথম থেকেই বলছি ইউনিফর্ম ভেলোসিটি, তাই না? আচ্ছা, যদি আমাকে বলে অ্যাভারেজ ভেলোসিটি বার করো, সেটা তো তুমি সেম পাবে। ভেবে দেখো না, ধরো আজকে তোমাদের ক্লাসে প্রত্যেকের বয়স হচ্ছে 50 বছর, ঠিক আছে? ধরো আজকে সৃজিতা 50 বছর বয়স হয়ে গেছে, সিমরান 50 বছর বয়স হয়ে গেছে, শান্তনুর 50 বছর, প্রত্যেকে 50 ইয়ার্স ওল্ড। এদের অ্যাভারেজ বার করলে কত আসবে? 50 তো আসবে, তাই না? তার মানে হলো এটাই যে যদি সবার ভ্যালু সেম থাকে তার অ্যাভারেজ কত আসবে, সেম ভ্যালুই আসবে, তাই না? এখানেও তাই হবে। যদি ভেলোসিটিটা ইউনিফর্ম থাকে মানে তার ম্যাগনিটিউড সেম থাকে, তাহলে তার অ্যাভারেজ কত আসবে, যা তার অ্যাকচুয়াল ভ্যালু তাই তো আসবে। তার মানে কি, এর যদি আমি বলি যে ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড বা 5 আই ক্যাপ মিটার পার সেকেন্ড, যদি আমি এটাকে বলি, তার মানে এটা থ্রু আউট দ্য মোশন আই ক্যাপের ডিরেকশনে যাবে, তার ম্যাগনিটিউড কত হবে, 5 মিটার পার সেকেন্ড। যদি ইউনিফর্ম মোশন হয় তার মানে কি থ্রু আউট আই ক্যাপের দিকে যাচ্ছে, ম্যাগনিটিউড 5 মিটার পার সেকেন্ড। কিন্তু যদি ইউনিফর্ম হয় তাহলে এর অ্যাভারেজ কত আসবে, সেমই তো আসবে, তাই না? কারণ থ্রু আউট চেঞ্জই হচ্ছে না, তাহলে অ্যাভারেজ তো সেমই আসার কথা, হ্যাঁ কি না বলো? তাই না? তাহলে আচ্ছা, ইনস্ট্যান্টেনিয়াস কত আসবে, তাও সেমই আসবে, তাই না? তার মানে যখন কোনো বস্তু ইউনিফর্ম মোশন পারফর্ম করে তখন তার ক্ষেত্রে অ্যাভারেজ ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি তারা সেম হয়। বুঝতে পারলে? তাহলে যখন তারা একটা কোনো when a particle moves with uniform velocity then its average and instantaneous velocity they are same, that is v equal to v average equal to v instantaneous. বুঝতে পারলে? আরে মলিদি বুঝতে পারলে? ঠিক আছে, শান্তনু বস বোঝা গেছে? ঠিক আছে। সুশান্ত, সুশান্ত বুঝতে পেরেছো? ওই সুশান্ত লেখো। আচ্ছা, ইনস্ট্যান্টেনিয়াসটা আরেকবার বলে দিই, এটা এই পার্টটা বাকি আছে। আমরা আগের দিনকে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড কী করে বার করেছিলাম না, চেঞ্জ ইন ডিরেকশন ডিভাইডেড বাই চেঞ্জ ইন টাইম, তাই না? সেটাকে আমরা কি বলছিলাম যে ডেল্টা আর এস বাই ডেল্টা টি বা ডেল্টা আর বাই ডেল্টা টি, মনে আছে? যখন অনেকটা হিউজ একটা ডিফারেন্স ছিল, তাই না? এখানে তাই লিখছি ডেল্টা আর বাই ডেল্টা টি। তো যখন ইনস্ট্যান্ট মানে কি, টাইমটা খুব ছোট, মানে ডেল্টা টি টেন্স টু জিরো, যেমন ধরো আগেরটাতে করেছিলাম। এখানে কি লিখবো যখন, তখন কি হবে, ডেল্টা টি টেন্স টু জিরো হলে কি হবে, হ্যাঁ, ডি আর ভেক্টর বাই ডিটি। লক্ষ্য করে দেখো, আগেরটাই ছিল ডি এস বাই ডিটি, মাথায় ভেক্টর সাইন ছিল না, এখন কিন্তু ভেক্টর সাইন আছে। ভেক্টর সাইন থাকা মানে কি, তার ডিসপ্লেসমেন্ট বা সেই পোর্শনের পজিশনটাকে আমি ইনক্লুড করছি। বুঝতে পারলে? এই ক্ষেত্রে কিন্তু ডি আর ভেক্টর বাই ডিটি, নট অনলি ডি আর বাই ডিটি। বোঝা গেছে? চলো লিখে নাও, ছাপতে শুরু করো।
কনসেপ্ট সবসময় ক্লিয়ার রাখবে, অলওয়েজ ক্লিয়ার কাট কনসেপ্ট রাখবে। ভেক্টর পড়ে ফেলেছো, ফিজিক্স ভেক্টর ছাড়া হয় না, ফিজিক্স আছে মানে ভেক্টর দিয়ে তোমাকে ফিজিক্সকে ডেসক্রাইব করতে হবে। দেখো এখানে যা কিছু আমরা করছি প্রত্যেকটা স্টেপে ভেক্টরকে কাজে লাগাচ্ছি, কারণ ফিজিক্স একটা সাবজেক্ট, সেটাকে বোঝাতে গেলে একটা ডিরেকশন দিয়ে ম্যাগনিটিউড দিয়ে বোঝাতে হবে, আর তার একটাই উপায় তুমি ভেক্টরকে ইউজ করো। তো যে কারণে ভেক্টরটা সবার প্রথমে এই জন্যই পড়ানো হয়, কারণ সবার কি পয়েন্টটায় পুরো সাবজেক্টের হলো ভেক্টরটা। ভেক্টর সেন্স দিয়ে সবসময় ভাববে, যেটা ভেক্টর কোয়ান্টিটি সেখানে স্কেলার হিসেবে ভাববে না কখনো, অলওয়েজ ভেক্টর হিসেবে সেটাকে ভাববে। ভেক্টরের যা যা প্রপার্টি সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করবে, দেখবে সমস্ত জিনিস তুমি ইজিলি বুঝতে পারছো। So last point is when particle is split unit from velocity তখন দা দিয়ে আমরা ভেলোসিটি, আচ্ছা ওটা দা না, ওটা হবে দেন, ভেলোসিটি দেন হবে ওটা, ওটা এনটা, ও এনটা বোধহয় মরে গিয়েছে। ভেলোসিটি দেন ইটস অ্যাভারেজ অ্যান্ড ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি আর সেম, দেন ইটস অ্যাভারেজ অ্যান্ড ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি আর সেম। সবার কমপ্লিট? হ্যাঁ স্যার হয়ে গেছে। চলো কারণ আমি বসে আছি, তোমাদের তো রাগ লাগছে কেন আমার উপর? আমি বসে আছি, সহ্য হচ্ছে না নাকি? থ্যাংক ইউ। তুমি 100 বছর বাঁচবে, তোমার মাথায় 2টো সিং গজাবে। ওটা ভি ইনস্ট্যান্টিনিয়াস, ভি সাফিক্সে INST, ইনস্ট্যান্ট লেখা আছে, বুঝতে পারলে? ভি সাফিক্সে INST, ভি ইনস্ট্যান্টিনিয়াস বুঝিয়েছি আর ওটা দিয়ে। দেখো এত কষ্ট করে বুঝিয়ে পড়াচ্ছি, লাস্টে কিন্তু সবাই সে মাল ছড়িয়েছো না, প্রপারলি কিন্তু বুঝে শুনে কাজ করো সবসময়, বুঝতে পারলে? কারণ কনসেপ্ট ধরে ধরে শেখাচ্ছি, কনসেপ্ট যেন কখনো মিস করবে না। বাহ, আমি বসে আছি, তোমাদের একটু সহ্য হয় না সেটা, তাই না? কি হবে বলো, এটাই প্রকৃতির নিয়ম, আমি মেনে নিয়েছি, এভাবেই জীবন শেষ হয়ে যাবে, এভাবেই বাঁচতে হবে, এটাই জীবন। দেখো কি বলছে, পার্টিকেল মুভস অ্যালং আ গিভেন সেমি সার্কুলার পাথ অফ রেডিয়াস 5 মিটার ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি ইন 2 সেকেন্ড। তো আমাকে বার করতে হয় প্রথমে অ্যাভারেজ স্পিড কত হবে আর অ্যাভারেজ ভেলোসিটি কত হবে, ঠিক আছে? তো পার্টিকেলটা মুভ করছে একটা সেমি সার্কেলের মধ্যে, দেখানো হচ্ছে এ থেকে বি এর দিকে মুভ করেছে, যে সেমি সার্কেলটার রেডিয়াস হচ্ছে 5 মিটার, এর রেডিয়াস হলো 5 মিটার। এখন যখন এ থেকে বিতে সে মুভ করেছে, আমাকে বলতে হবে অ্যাভারেজ স্পিড কত হবে। আচ্ছা অ্যাভারেজ স্পিড যদি আমি বার করি, অ্যাভারেজ স্পিড মানে কি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। চলো অ্যাভারেজ স্পিড চালু হয়ে যাও। অ্যাভারেজ স্পিড ভি অ্যাভারেজ, তার মানে কি? টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। চলো ডিস্টেন্স টোটাল কত ট্রাভেল করেছো বলো, টোটাল ডিস্টেন্স কত ট্রাভেল করেছে? শেখা হয়ে গেছে এগুলো আমাদের। কত? পাই আর 2 পাই আর 10 মিটার, কত? পাই আর, তাই না? সেমি সার্কেল পাই আর, তাই না? ডিস্টেন্স কত? পাই ইন্টু আর। টাইম কত? টাইম নিয়েছে কত? ওটা 2 সেকেন্ড। আচ্ছা পাই ইন্টু আর এর ভ্যালু বলা আছে 5 ডিভাইডেড বাই 2, তার মানে কত আসছে এটা? 2.5 পাই মিটার পার সেকেন্ড। হয়ে গেল অ্যাভারেজ ভেলোসিটি। তার মানে কি? অ্যাভারেজ ভেলোসিটি মানে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, না টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম? কত লিখবো? ডিসটেন্স বাই টাইম। ঠিক করে বলো, অ্যাভারেজ ভেলোসিটি displacement by time. ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট বাই টাইম।
ডিসপ্লেস সিদা, তুমি কিন্তু পুরো ভরসা পুরো একদম জলে ডুবিয়ে দিচ্ছ। তুমি মুখ খুললেই ভুল বলো। এটা না অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি না আমি ঠিক। ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি টার্ম দেখছো, চোখ বন্ধ করে ডিসপ্লেসমেন্ট বলে দাও, বুঝতে পারলে? চোখ বন্ধ করে। আচ্ছা তাহলে স্পিডটা, স্পিড ডিস্টেন্স, কিসের সাথে হবে? স্পিড ডিস্টেন্স, বুঝতে পারলে? স্পিড ডিস্টেন্স, বুঝতে পেরেছ? স্পিড মানে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট হলো ভেলোসিটি, বুঝতে পেরেছো? ব্যাস, চোখ বন্ধ করে ভরসা করা যায়, কেসি পালের ছাতা, ওরমভাবে মনে রাখবে, বুঝতে পারলে? যে ডিস্টেন্স মানে স্পিড, ডিসপ্লেসমেন্ট মানে ভেলোসিটি, বুঝতে পারলে? এগুলো জিনিস। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি মানে কি লিখবো বলো? অ্যাভারেজ ভেলোসিটি মাথায় ভেক্টর দেবো কি দেবো না? অ্যাভারেজ ভেলোসিটির দেবো কি দেবো না? দেবো, তাই না? আচ্ছা, ভেক্টর সাইন দেবো। দেখো এখানটা আমাকে বলেছে যে মড অফ অ্যাভারেজ ভেলোসিটি, তার মানে শুধুমাত্র মান দরকার, ডিরেকশন নিয়ে কোনো কাজ নেই কিন্তু, তাই না? তো মডটাকে দিয়ে দিই, কারণ আমাকে বলেছে মড অফ অ্যাভারেজ ভেলোসিটি, তাই না? ইকুয়াল টু, তাহলে কি লিখবো? ইকুয়াল টু হয়ে যাবে যে মড অফ অ্যাভারেজ ভেলোসিটি, তার মানে কি? মড অফ ডিসপ্লেসমেন্ট বাই টাইম, হ্যাঁ কি না? আচ্ছা অনলি পজিটিভ ভ্যালু নেব, মড অফ ডিসপ্লেসমেন্ট বাই টাইম। চলো, আচ্ছা ডিসপ্লেসমেন্ট, কোন ডিসপ্লেসমেন্ট? টোটাল ডিসপ্লেসমেন্ট, টোটাল, তাই না? আচ্ছা ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে বলো? এ থেকে বিতে পাই আর 2 পাই আর 10 কত? 10, তাই না? ডিসপ্লেসমেন্ট কত? এইখান থেকে এইটা কত ডিসপ্লেসমেন্ট? 10 মিটার। তাহলে 10 বাই কত টাইম লেগেছে? 2 সেকেন্ড। আনসার কত আসবে? 5 মিটার পার সেকেন্ড। ব্যাস, মিটার পার সেকেন্ড। মাখনের মতো কোয়েশ্চেন, বুঝতে পারলে? চুটকিতে সলভ হয়ে যাবে, লিখে নাও। হ্যাঁ স্যার হয়ে গেছে। সবাই বুঝতে পারলে? হ্যাঁ চলো লিখে নাও ঝটপট। তাহলে স্পিড যখন থাকবে তখন ওটা ডিসটেন্স, ডিস্টেন্স, স্পিড ডিস্টেন্স, ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট, বুঝতে পারলে? তুমি সবসময় তুমি এইভাবে জাস্ট জিনিসটা মনে রাখতে পারো। দেখো ভেক্টরের সাথে ভেক্টর থাকবে, স্কেলার তার সাথে স্কেলার থাকবে। আচ্ছা স্কেলার থাকবে। আমরা যখন বলি স্পিড, সেটা কি? স্কেলার কোয়ান্টিটি, তাহলে কি ইউজ করব? ডিস্টেন্স ইউজ করব, সেটা স্কেলার। আচ্ছা ভেলোসিটি যখন বলছি কি? ভেক্টর কোয়ান্টিটি, কি ইউজ করব? ডিসপ্লেসমেন্ট। হয়ে গেল, লিখে ফেলো। ভেক্টর স্কেলার টার্মে মনে রাখো না, তাহলে সুবিধা হবে। আচ্ছা হয়ে গেছে, চলো। স্যার বলছি কোশ্চেনটা তো লাস্টটা কি লিখেছে? 2 সেকেন্ড 2 সেকেন্ড, দেন ফাইন্ড আউট f/o, ফাইন্ড আউট, ওটা শর্ট ফর্মে লেখা আছে ফাইন্ড আউটটা। mod of v vector equal to mod of s total, s vector total divided by time, মানে ডিসপ্লেসমেন্ট ভেক্টর টোটাল ডিভাইডেড বাই টাইম, টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টাইম আর কি। আচ্ছা এই যে ডায়াগ্রামগুলো থাকবে না কোয়েশ্চেনের, তোমরা কিন্তু এই কোয়েশ্চেনের ডায়াগ্রামটাকে এঁকে আবার সেখানে মার্ক করবে না কখনো, বুঝতে পারলে? সেই ডায়াগ্রামটাকে সলিউশনের মধ্যে আবার রাখবে, দিয়ে সেখানে মার্ক করবে, নাহলে কোয়েশ্চেনটা বুঝতে পারবে না পরে যে কী ছিল। এই মার্কিংগুলো যেমন কোয়েশ্চেনে শুধুমাত্র এই সেমি সার্কেলটা ড্র করা ছিল, আর কিচ্ছু ড্র করা ছিল না, বুঝতে পারলে? যখনই সলিউশন করবে সেখানে ডায়াগ্রাম ড্র করবে। বলো। 5 মিটার ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি ইন 2 সেকেন্ড। তারপর কমা দিয়ে লিখবে ফাইন্ড আউট, দিয়ে দুটো জিনিস। কমপ্লিট সবার? চলো নেক্সট পার্টে চলে এসো। চলো কি বলছে দেখো, বলছে লেন্থ অফ দি মিনিট স্যান্ড ইন ওয়াচ ইজ 4.5 সেন্টিমিটার। তো প্রথমে আমি একটা ঘড়ি এঁকে দিই, কারণ আমাকে ঘড়ির কথা বলছে এখানটাতে, এগুলো ঘড়িটা। এবার কি বলছে? বলছে যে মিনিটের যে কাঁটা তার লেন্থ হচ্ছে 4.5 সেন্টিমিটার। আমাকে বলতে হবে ফাইন্ড আউট দি ম্যাগনিটিউড অফ অ্যাভারেজ স্পিড অ্যান্ড অ্যাভারেজ ভেলোসিটি অফ ইটস ওয়েন আচ্ছা অফ ইটস টিপ বিটুইন 6 PM টু 6:30 PM। দেখো কি বলছে, বলছে যে যখন 6 PM হবে
আচ্ছা 6 PM তার মানে যে মিনিটের কাঁটা সেটা উপরের দিকে থাকবে না নিচের দিকে থাকবে? 6 PM মানে উপরের দিকে উপরের দিকে থাকবে, তো আওয়ারের কাঁটাটা নিচের দিকে থাকবে। আমাদের কাটাতে নিচে যাবে। হ্যাঁ, তো মিনিটের কাঁটা উপরে আছে এইখানে। চলো আচ্ছা, এটা 6 PM এবার আমাকে বলছে 6 PM থেকে 6:30 PM অবধি। 6:30 মানে এই যে মিনিটের কাঁটা সেটা ঘুরতে 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 এই নিচে অপোজিটে চলে আসবে। আসবে কিনা বলো? আসবে। এখানে আসবে। এবার এই যে জিনিসটা পারফর্ম হলো, এইটার জন্য থ্রু আউট এই মোশনটার জন্য আমাকে বার করতে হবে যে অ্যাভারেজ স্পিড কত হবে, অ্যাভারেজ ভেলোসিটি কত হবে। বুঝতে পারলে? কোয়েশ্চেনটা হলো এটা, যেখানে তোমাকে বলা আছে যে এই যে মিনিটের কাঁটা তার লেন্থটা তোমাকে বলা আছে দ্যাট ইজ 4.5 সেন্টিমিটার। চলো স্টার্ট করে ফেলো। অ্যাভারেজ স্পিড টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, অ্যাভারেজ ভেলোসিটি টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। আর সেম কেস আমরা আগের কোয়েশ্চেনই দেখলাম। করে ফেলো, কি লিখবে? আচ্ছা আমাকে ঝট করে বলে দাও টাইম কত লেগেছে 6 PM থেকে 6:30 আসতে? 30 মিনিটস মানে কত সেকেন্ড? 180 seconds. 180 সেকেন্ড। ব্যাস স্টার্ট করে ফেলো। এই 30 মিনিট মানে 180 সেকেন্ড নাকি? স্যার 1800 সেকেন্ড। হ্যাঁ 1800 সেকেন্ড। 180 সেকেন্ড কি করে হবে? তো অনেক ছোট করে ফেললে তুমি। চলো লিখে ফেলো। আমাকে বলো অ্যাভারেজ ভেলোসিটি যখন স্পিড যখন আমি বার করছি, প্রথমে আমি বার করছি অ্যাভারেজ স্পিড, ভি অ্যাভারেজ, মাথায় ভেক্টর নেই তার মানে স্পিড, মাথায় ভি এর মাথায় ভেক্টর নেই তার মানে চোখ বন্ধ করে বলবে যে স্পিড কত হবে টোটাল ডিস্টেন্স। তাহলে আমি লিখে দিই যে এস টোটাল, মাথায় ভেক্টর নেই তাহলে ডিস্টেন্স, ডিভাইডেড বাই টাইম টোটাল। এস টোটাল কত লেগেছে বলো? কি নেবো? কত হবে টোটাল ডিস্টেন্স বলো? পাই ইন্টু আর হবে কি না? পাই আর পাই আর কনফার্ম। তাহলে লিখে দাও পাই ইন্টু আর কত হবে? 9 কি 4.5? আর 4.5 হবে। 4.5 তাই না? রেডিয়াস কত? 4.5। চলো 4.5। টাইম কত লাগছে? 1800 সেকেন্ড, 00 সেকেন্ড। সো ফাইনালি তুমি কত আনসার পাবে এখান থেকে? 4.5, এটা তোমার চলে আসবে 9.5, আর এখানে কত আসছে? 2000, আর এখানে কত চলে আসছে? 400, তাই না? সো আমার কাছে আসবে কত? পাই বাই 400 এত। আচ্ছা ওটা কিসে দেওয়া আছে? সেন্টিমিটার না? তাহলে কি লিখবো? সেন্টিমিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড। বুঝতে পারলে? আচ্ছা যদি মিটার পার সেকেন্ড বলে কনভার্ট করে নেবে ওটাকে। এবার আমি চলে আসছি পরেরটাতে। আমাকে বলছে অ্যাভারেজ ভেলোসিটি, বি অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ ভেলোসিটি মানে কি লিখবো? ভি ভেক্টর তার অ্যাভারেজ, তাই না? ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? কত ডিসপ্লেসমেন্ট? এইখান থেকে এখানে ডিসপ্লেসমেন্ট কত? ডিসপ্লেসমেন্ট এইখান থেকে এইখানে 9 সেন্টিমিটার। 9 সেন্টিমিটার। ও আচ্ছা আচ্ছা। এই সৃজিতা তুমি কিন্তু ঝোলাবে, আমি বুঝতে পারছি। এইসব ভুলভাল করো না, কনফিডেন্ট থাকো না। কনসেপ্ট কি বলে? ডিসপ্লেসমেন্ট শুনছো, চোখ বন্ধ করে বলবে ইনিশিয়াল ফাইনাল পয়েন্ট কোনটা। তোমাকে যে জীবনে বলবে আজকের পর থেকে, জীবনে কেউ বলুক ডিসপ্লেসমেন্ট বলো, তুমি তাকে আগে বলবে আগে আমাকে বলো যে ইনিশিয়াল ফাইনাল পয়েন্ট কোনটা। পেয়ে গেলে স্ট্রেট জয়েন করো, তার যে লেন্থ সেটা ডিসপ্লেসমেন্ট। বুঝতে পারলে? ইনিশিয়াল ফাইনাল পয়েন্ট দেখবে। ডিসপ্লেসমেন্ট মানে সবসময় ফোকাস হবে ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট। ইনিশিয়াল কোনটা এটা, ফাইনাল কোনটা এটা, লেন্থ কত হবে? 9 সেন্টিমিটার। 4.5 প্লাস 4.5 9 তো। তাহলে কি লিখবে এখানটাতে? আচ্ছা 9 এস ভেক্টর টোটাল ডিভাইডেড বাই টাইম টোটাল। এস ভেক্টর কত? 9 সেন্টিমিটার ডিভাইডেড বাই টাইম কত? 1800, তাই না? এই এখানটা একটা জিনিস দাঁড়াও, এখানটাতে একটা জিরো বেশি লেখা হয়ে গেছে। 1800 হবে, এটা 18000 লেখা হয়ে গেছিলো, এখানটাতে 1800 হবে। এটা 9 তাহলে 0.5 আছে, পয়েন্টটা উঠালে তো হ্যাঁ পয়েন্টটা ওটাতে নিচে একটা 0 আসবে। ও এটা 0 হবে। ঠিকই করেছিল, ওটা মাথায় গ্যাস হয়ে গেছে। এটা কত আসবে? এটা 1/200, 1/200 তাই তো আসছে নাকি? হ্যাঁ 1/200 এত সেন্টিমিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার
লিখে ফেলো, এটা হলো অ্যাভারেজ ভেলোসিটি, ওটা অ্যাভারেজ স্পিড, এটা অ্যাভারেজ ভেলোসিটি। নোটিস করে দেখো অ্যাভারেজ ভেলোসিটির ভ্যালু কত আসছে আর অ্যাভারেজ স্পিডের ভ্যালু কত আসছে। আমাকে যদি তুমি লজিক্যালি বলো তাহলে তুমি বলতে পারবে যে কোনটার ভ্যালু তোমার বেশি আসা উচিত? স্পিডের ভ্যালু বেশি আসবে। দেখো লজিক্যালি আমি বলতে পারি যে ডিস্টেন্স তার যে ভ্যালু হয় অলওয়েজ গ্রেটার দ্যান ডিসপ্লেসমেন্ট হয়, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে ভেলোসিটি তার যে ভ্যালু মানে স্পিড তার যে ভ্যালু গ্রেটার দ্যান ভেলোসিটি হবে কি? ভেলোসিটি, হ্যাঁ অ্যাভারেজ ভেলোসিটির যে ভ্যালু হবে সেটা মানে অ্যাভারেজ স্পিডের যে ভ্যালু সেটা তাহলে অ্যাভারেজ স্পিডের থেকে বেশি হবে কি? হ্যাঁ বেশি হবে। তাই আসছে, দেখতে পাচ্ছ এখানে বেশি ডিস্টেন্স কভার করছে বাই টাইম, এখানে কম কভার করছে বাই টাইম, তাই না? তো ওটা বেশি হবে। ক্লিয়ার? লিখে ফেলো, সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। চলো লিখে ফেলো ঝটপট। স্যার হয়ে গেছে। আচ্ছা সবাই করো, কমপ্লিট সবার? হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা এবারে নেক্সট কোয়েশ্চেনটা চলে যাচ্ছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এই কোয়েশ্চেনটা বলছে আ বার্ড ফ্লাইজ উইথ স্পিড 20 মিটার পার সেকেন্ড ফর 15 সেকেন্ড ডিউ নর্থ and then it takes rest for 5 seconds. Then it flies with speed 24 meter per second for 10 seconds due south. Then find out distance travel কত হবে, ডিসপ্লেসমেন্ট কত হবে, অ্যাভারেজ ভেলোসিটি কত হবে। এই ধরনের কেস নর্থ সাউথ যখন যায় ডিসপ্লেসমেন্ট বার করা আমরা শিখেছি কী করে বার করব, ইউনিট ভেক্টর দিয়ে নাকি এমনি কী করে? ইউনিট ভেক্টর। তাই চলো, তো ডিসপ্লেসমেন্টটা তো সোজা বার করে আমরা শিখে গেছি। চলো আচ্ছা ডিসপ্লেসমেন্ট যখন বার করতে বলছে আমাকে, তো আমাকে কি দিচ্ছে জিনিসটা এরকম টাইপের দিচ্ছে আমাকে। ডিসপ্লেসমেন্ট আমি বার করে ফেলবো, ওটা তো ইজি জিনিস, কোনো প্রবলেমই নেই। কনসেপ্টটা কি দিচ্ছে, একটা পাখি আছে যেই পাখিটা 20 মিটার পার সেকেন্ড দিয়ে নর্থে গেছে 15 সেকেন্ড, তো নর্থের দিকে সে যাচ্ছে এইদিকে কত 15 সেকেন্ড গেছে, ভেলোসিটি কত ছিল তার 20 মিটার পার সেকেন্ড, তাই না? এরকমভাবে সে কত গেছে না ফর 15 সেকেন্ড, এরকমভাবে সে গেছে কত 15 সেকেন্ড। আচ্ছা তারপর কি দিচ্ছে, এবার আমাকে বলছে এটা তারপরে 5 সেকেন্ড রেস্ট নিয়েছে, এখানে 5 সেকেন্ড রেস্ট নিল তারপরে। দেন ইট ফ্লাইজ উইথ, তাহলে যখন সে 5 সেকেন্ড রেস্ট নিল সেই সময় ডিস্টেন্স কভার কত ছিল তার? ডিসটেন্সটা তো 0 ছিল তখন। ডিস্টেন্স তখন তার 0 ছিল। আচ্ছা তাহলে এই যে যখন সে নর্থে যাচ্ছিল তখন তার ডিস্টেন্স কত ছিল? ভি ইন্টু টি, হ্যাঁ হ্যাঁ। তাই না? 20 ইন্টু 15। আচ্ছা তাহলে তার প্রথম এই সময়টাতে প্রথম কত ডিস্টেন্স গেল 20 ইন্টু 15, ঠিক আছে, প্লাস তারপর কি হলো, তারপরে সে রেস্ট করলো 5 সেকেন্ড, তার মানে সেখানে ডিস্টেন্স কত 0। আচ্ছা এবার আমাকে কি বললো, দেন ইট ফ্লাইজ উইথ স্পিড 24 মিটার পার সেকেন্ড ফর 10 সেকেন্ড ডিউ সাউথ, তার মানে এবার সে সাউথে মুভ করতে স্টার্ট করলো। তো সাউথে মুভ করতে স্টার্ট করছে এবং সে এরকমভাবে সাউথের দিকে চলে এলো এবং সেই সময় তার স্পিড কত ছিল 24 মিটার পার সেকেন্ড। আচ্ছা কতক্ষণ ধরে গেছে, ফর 10 সেকেন্ড, তাই না? তার মানে প্রথম এসে গেল 20 মিটার পার সেকেন্ড 15 সেকেন্ড, একটা ডিস্টেন্স কভার করলো, 5 সেকেন্ড রেস্টে থাকলো, তাই না? সাপোজ আমি বলছি এখানে সে এক্স ডিস্টেন্স কভার করলো, তাহলে আমি বলতে পারি এখানে সে কত কভার করলো এক্স, তারপরে রেস্ট নিল, তারপরে কি করলো নিচের দিকে, সাপোজ এটা x1, তাহলে এটা কি হবে, সাপোজ x2 গেল নিচের দিকে, তাই না? কত ডিস্টেন্স 20 ইন্টু 10, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাই না? টোটাল ডিস্টেন্স। আচ্ছা টোটাল টাইম কত লাগলো তার 15 যেতে, 5 সেকেন্ড রেস্ট মানে প্লাস 5, আবার 10 সেকেন্ড এলো, তাহলে কত হবে 15 প্লাস 5 প্লাস 10, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে আমি পেয়ে যাবো অ্যাভারেজ স্পিড কত হবে, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। এখানে লিখে নাও ডি পয়েন্টটা অ্যাভারেজ স্পিড, ডি পয়েন্টটাকে লিখে নেবে অ্যাভারেজ স্পিড, আমি AVG দিয়ে লিখে দিচ্ছি শর্ট ফর্মে স্পিড, ঠিক আছে? আচ্ছা এখান থেকে অ্যাভারেজ স্পিড পেয়ে গেলাম, চলো খুব ভালো। আমার দরকার কি এবার অ্যাভারেজ স্পিড বার করতে পারবো। নেক্সট কি দরকার, অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ ভেলোসিটি বার করতে গেলে আমার কি লাগবে, ডিসপ্লেসমেন্ট টোটাল বাই টাইম। আচ্ছা টোটাল ডিসপ্লেসমেন্ট কী করে বার করবো, ডিসপ্লেসমেন্ট এখান থেকে আমরা বার করে ফেলবো, হ্যাঁ কি না? স্যার অ্যাভারেজ স্পিড মানে ডিসটেন্স বাই টাইম না, ডিসপ্লেসমেন্ট তো না। অ্যাভারেজ স্পিড তো ডিস্টেন্স বাই টাইম, তাই না? এবার আমি এখানটা কী বার করছি, অ্যাভারেজ ভেলোসিটি, হ্যাঁ হ্যাঁ। তাই না? তাহলে কি লিখবো, টোটাল ডিসপ্লেসমেন্টের টাইম, হ্যাঁ কি না? হ্যাঁ এখন ডিসপ্লেসমেন্ট তো আমি এইখান থেকে বার করে ফেলবো, পারবো তো নাকি? হ্যাঁ স্যার।
ঠিক আছে। আচ্ছা ডিসপ্লেসমেন্ট বার করলাম, টোটাল টাইম কত? 15 প্লাস 5 প্লাস 10, হ্যাঁ কি না? হ্যাঁ তাহলে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, অ্যাভারেজ ভেলোসিটি পেয়ে যাব। ইয়েস অর নো? হ্যাঁ স্যার ঠিক আছে, হয়ে গেল, সোজা কোয়েশ্চেন। শান্তনু বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ব্যাস, এটা হোমওয়ার্ক থাকবে তোমাদের, ঠিক আছে? তো ডিস্টেন্স ট্রাভেলটা বলে ডিস্টেন্স দেখো 20 মিটার পার সেকেন্ড নিয়ে 15 সেকেন্ড যাচ্ছে, ডিস্টেন্স কত? ভি ইন্টু টি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার ঠিক আছে, তারপরে 5 সেকেন্ড রেস্টে ছিল, তার মানে সেই সময় তার ডিস্টেন্স কত হবে? 0, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার 0। আমি ধরলাম 20 ইন্টু 15 করলে আমি x1 পাবো, সাপোজ, ঠিক আছে? সাপোজ x1 পেলে, তাহলে ডিস্টেন্স ট্রাভেল প্রথমে কত হলো? x1, তারপর রেস্ট মানে 0, তারপরে আবার ফিরে আসছে 24 মিটার পার সেকেন্ড নিয়ে 10 সেকেন্ড, ডিস্টেন্স কত হবে? 24 ইন্টু 10, তাই না? আমি ধরলাম x2 সেটাকে, তাহলে কি হবে? x1 প্লাস 0 প্লাস x2 টোটাল ডিস্টেন্স, হ্যাঁ কি না? হ্যাঁ ব্যাস হয়ে গেল, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম কত? 15 সেকেন্ড গেছে, 5 সেকেন্ড তারপর ছিল, মানে 15 প্লাস 5, তারপরে 10 সেকেন্ড আবার আসছে, মানে প্লাস 10 টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম পেয়ে গেলাম আমি কত? অ্যাভারেজ স্পিড। ক্লিয়ার? চলো এটাকে লিখে নাও ঝটপট, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। লেখা হয়ে গেলে বলবে। স্যার হয়ে গেছে। সবার কমপ্লিট? হ্যাঁ স্যার হয়ে গেছে। স্যার ঝটপট লেখো। কমপ্লিট, ঠিক আছে। আচ্ছা এবারে একটা কাজ করো, সেটা হলো যে একটা জিনিস আমি বলছি, এই জিনিসটার স্ক্রিনশটটা তুলে নাও, দিয়ে বাড়িতে যেখানে ডিফারেন্সিয়েশনগুলো করছো সেখানে ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন এই ফর্মুলাগুলোকে বাড়িতে ভালো করে মুখস্থ করবে, ঠিক আছে? এটা স্ক্রিনশট তুলে নিয়ে নোট করবে কিন্তু, ঠিক আছে? তুলে নাও স্ক্রিনশটটা, ঠিক আছে? দিয়ে এটাকে বাড়িতে ভালো করে নোট করবে। এই যে ফর্মুলাগুলো উপরের, এই ফর্মুলাগুলো হলো ফর ডিফারেন্সিয়েশন, এই ফর্মুলাগুলো হলো ফর ডিফারেন্সিয়েশন, আর এই ফর্মুলাগুলো হচ্ছে ফর ইন্টিগ্রেশন। পরের দিনকে ইন্টিগ্রেশনটা স্টার্ট করব, ইন্টিগ্রেশনটা শিখব, ঠিক আছে? এই ফর্মুলাগুলোকে পুরো রেডি করে রাখবে। স্ক্রিনশট নিয়ে নিয়েছো প্রত্যেকে? হ্যাঁ স্যার। ব্যাস, তো বাড়িতে এটাকে লিখে রাখবে, ঠিক আছে? আচ্ছা তারপরে আরেকটা স্ক্রিনশট নিয়ে নাও, এর পরেরটাতে সেটাকে লিখে নেবে, এইটা, এই দুটো জিনিসকে জাস্ট লিখে রাখবে। এটা কি বুঝতে পারছো নাকি ফেডেড আসছে? যদি এটা এরকম ধরা ফেড আসে ছবিটা, তাহলে লেখাগুলো বুঝতে পারছো প্রত্যেকে? ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে, তাহলে স্ক্রিনশটটা নিয়ে নাও। এই তিনটে যে স্লাইড ছিল পরপর, এই তিনটেকে বাড়িতে নোট করে রাখবে। পরের দিনকে তাহলে নোট করার টাইমটা লাগবে না, আমরা পরের দিনকে প্রবলেম স্টার্ট করতে ওটা বোঝাতে পারবো। হয়ে গেছে? ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে চলো টাটা, গুড নাইট, পরের দিনকে আবার দেখা হবে।